চলে যাচ্ছি প্রথম ঘটনায়। এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমি নিজেই সংগ্রহ করেছি আমার এক আঙ্কেলের কাছ থেকে। স্টোরিটির স্থান রাজবাড়ী জেলা। ঘটনাটি নতুন পেলেও ঘটনাটি ঘটেছে কিন্তু অনেক আগে। সম্ভাব্য সময় ১৯৬৮ কি ৬৯ সাল, এমন একটি সময়। যার সঙ্গে ঘটেছিল তিনি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। আজকে যেখানে রাজবাড়ী জেলার মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারের কাছেই তার একটি ছোট্ট টিনের হোমিওপ্যাথির ডিসপেন্সারি ছিল। তার নাম ছিল সনাতন। সবাই তাকে সনাতন ডাক্তার নামেই চিনত। ডাক্তার হিসাবে তার তেমন কোনো খ্যাতি ছিল না, কিন্তু মানুষ হিসাবে তিনি বিনয়ী, সদালাপী এবং পরোপকারী ছিলেন। এই বিষয়ে ওনার যথেষ্ট সুনাম ছিল। হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে তিনি টুকটাক চিকিৎসা করতেন। কখনো কখনো কোনো বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকতো, ডাক পড়লে তিনি সেখানে সেই রোগীকেও দেখতে যেতেন। ওনার দোকানে একজন কম্পাউন্ডার ছিল, তার নাম ছিল আব্দুর রহিম। তো ওনার একটা বাইসাইকেল ছিল, উনি সাইকেল নিয়েই আসা যাওয়া করতেন সবসময়। ঘটনাটি যখন ঘটে তখন ছিল শীতকাল। শীতকালে স্বাভাবিকভাবেই তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়। আর ওই সময়ে সন্ধ্যার পরপরই অধিকাংশ দোকানপাটগুলো বন্ধ হয়ে যেত। মানুষজন কেউ চলাফেরা করতো না। শীতকালে এমনিতেও মানে রাস্তায় মানুষ কম চলাফেরা করে সন্ধ্যার পরে। আর যেহেতু ওই সময় আজকের মতো তো এরকম জাঁকজমক ছিল না, যার কারণে সন্ধ্যা নামলেই সবকিছু বন্ধ হয়ে যেত। উনি বিকালের দিকে হঠাৎ খবর পান, একজন লোক আসেন যে তার বাড়িতে অসুস্থ একজন লোক আছে। তো উনি চিন্তা করলেন যে বাড়ি তো কাছেই। আসলে উনি চিন্তা করেছেন না, যিনি এসেছেন তিনি বলেছেন যে আমার বাসা এইখানেই কাছেই। তো উনি চিন্তা করলেন কাছেই যেহেতু, তাহলে আর বাইসাইকেলটা আর নিব না, হেঁটেই যাই, একটু ব্যায়ামও হবে, আর আবার রুগী দেখে ফিরে আসব, তখন বাইসাইকেল নিয়ে বাসায় চলে যাব। আব্দুর রহিম কম্পাউন্ডার সে তো যেহেতু দোকানেই ছিল, তাকে বললেন যে তিনি কাছেই যাচ্ছেন, তো তাড়াতাড়ি ফিরে আসবেন। যদিও লোকটি বলেছিল যে তার বাড়ি একদম কাছেই, কিন্তু তার বাড়ি আসলে অতটা কাছে ছিল না। তো আজকে যেটা সোনাকান্দন নামক যে গ্রামটি আছে, তার বাসাটা ছিল এই দিকে। তো সোনাকান্দর গ্রামে কিন্তু মানে হেঁটে যেতে বেশ সময় লাগে। তো ডাক্তার সাহেব বলেছে, তোমার বাড়ি এতটা দূরে, আমাকে আগে থেকে বলো নাই কেন, তাহলে সাইকেলটা নিয়ে আসতাম। তখন ওই লোকটি বলেন যে যদি বলি যে একটু দূরে, তাহলে তো আপনি আবার যদি আসতে না চান, এই জন্য বলি নাই। যাই হোক, তো রুগী দেখতে দেখতে বেশ দেরি হয়ে যায়। এদিকে আব্দুর রহিম যে কম্পাউন্ডার, সেও দোকানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল সনাতন ডাক্তারের জন্য। এদিকে রুগী দেখে ফিরে আসতে আসতে মোটামুটি 7:30 কি 8টা বেজে যায়। ওই সময় কিন্তু 7:30 বা 8টা শীতকালে মানে অনেক রাত। বিশেষ করে ওই সময়ে আজকে যে রাজবাড়ী জেলা, তখন তো জেলা ছিল না। তখন একটা ছোট্ট মফস্বল শহর ছিল। আর বাজারে তখন কেউ ছিল না। উনি যখন ফিরে আসেন, এসে দেখেন উনার ডিসপেন্সারি বন্ধ। উনি ভাবলেন যে উনার দেরি দেখে আব্দুর রহিম ডিসপেন্সারি বন্ধ করে চলে গেছে। কিন্তু উনি পড়লেন এক বিপাকে। কারণ হচ্ছে উনার বাইসাইকেলটা তো এই ডিসপেন্সারির মধ্যেই। এখন এর চাবিটা তো উনার কাছে আর নাই। উনি তো মনে করেছিলেন যে একটু পরেই ফিরে আসবেন। যার কারণে এক্সট্রা চাবিটা উনি নিয়ে যান নাই। ওই এক্সট্রা চাবিটাও ওই ডিসপেন্সারির মধ্যেই রয়েছে। তো উনি চিন্তা করলেন কি আর করা?
আজকে বাড়িতে পায়ে হেঁটেই যেতে হবে। উনি হাঁটা শুরু করলেন। উনি রাজবাড়ী বাজার পাড়ি দিয়ে আজকে যে লোকোশেড যে জায়গাটি রয়েছে, যে লোকোশেড নিয়ে অনেক গল্প রয়েছে। আমি নিজেও অনেক হন্টেড আ প্লেস হিসাবে সেখানকার অনেক ঘটনা বলেছি। তো সেই লোকোশেড দিয়ে সোজা উনি হাঁটা শুরু করলেন পাচুরিয়ার দিকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে যারা রাজবাড়ী জেলার আছেন তারা নিশ্চয়ই আমার এই স্টোরিটি শুনে বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে লোকোশেড থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত যাওয়ার আজকে যে রেল লাইনটা রয়েছে, এই রেল লাইনটা কিন্তু একটা সময় ছিল না। ১৮৭১ সালের দিকে এই রেল লাইনটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত কিন্তু অন্য দিক দিয়ে ছিল। তো পরবর্তীতে বন্যা বা বিভিন্ন কারণে নদী ভাঙন, যার ফলে রেল লাইনটা ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে এই পাচুরিয়া হয়ে রেল লাইনটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত নেওয়া হয়। আরেকটা বিষয় যে লোকোশেড হন্টেড প্লেস হিসাবে আমি অনেকগুলো গল্প বলেছি। এই হন্টেড প্লেস কিন্তু হয়েছে আমাদের ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পরে। কারণ মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষকে এই লোকোশেডের এখানে হত্যা করা হয়। যার ফলে কিন্তু পরবর্তীতে এখানে একটা বধ্যভূমির স্তম্ভও করা হয়েছে। আর এই ঘটনা, বিশেষ করে হন্টেড ঘটনাগুলো ১৯৭১ সালের পর থেকে বিভিন্ন মানুষের সাথে ঘটে আসছে। সাধারণত আগে এই জায়গাটা হন্টেড ছিল না। যার ফলে উনি যখন লোকোশেডের ওই জায়গাটা পার হয়ে সোজা হাঁটা শুরু করেছেন পাঁচুড়িয়ার দিকে, ওইখানে উনার সাথে কোনো ঘটনা ঘটেনি। যাই হোক, উনি চলছেন, সোজা চলছেন। ঐদিন চাঁদের আলো বেশ মানে স্বচ্ছ ছিল। কুয়াশাও কম ছিল। যদিও শীতকাল ছিল, বাট কুয়াশার প্রকোপটা কম ছিল। যার ফলে উনার চলতে খুব অসুবিধা হচ্ছিল না। তবে রাস্তাঘাটে কোনো মানুষ ছিল না। উনি একা একাই চলছিলেন। উনার হাতে ছোট্ট একটি টর্চ লাইট ছিল। উনি টর্চ লাইটের আলোতে চলছেন। উনি যখন লোকোশেড পার হয়ে আরো সোজা হেঁটে আজকের যেই দাঁতশি বাজার নামক একটা জায়গা আছে ওখানে। তো দাঁতশি বাজার পার হওয়ার পরে বেশ একটা লম্বা জায়গা রয়েছে। মানে আজকের যে রেলপথের যে জায়গাটি সেটি আমি বলছি। যে সেখান দিয়ে কিন্তু অনেক দূর এখনো ঘরবাড়ি তুলনামূলক বেশ কম আছে। তো ওই দিক দিয়ে যেতে, যেতে হঠাৎ উনি দেখলেন যে উনার পথের সামনে, মানে পথ আগলে একটি মাঝারি সাইজের সাদা কালো মিক্স করা একটি মানে রঙের একটি বেড়াল দাঁড়িয়ে আছে। তো উনি বিড়ালটিকে স্বাভাবিক হিসাবে নিয়েছেন, কারণ রাতের বেলা বেড়াল চলাফেরা করতেই পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে এই বিড়ালটি ওনার পথ আগলে এমনভাবে দাঁড়িয়ে আছে যে ওনাকে সহজে যেতেই দিচ্ছে না। উনি বিড়ালটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিড়ালটি বারবার উনার পথ আগলে দাঁড়াচ্ছিল। উনি বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিড়ালটি যেতে চাচ্ছিল না। যখন উনি বারবার বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, বিড়ালটিকে তাড়া করছিলেন, একটা পর্যায়ে বিড়ালটি এসে ওনার পা জড়িয়ে ধরে এবং যাতে উনি সামনের দিকে না আগান সেই চেষ্টা করছিল। তো উনি এ পর্যায়ে বেশ বিরক্ত হন। উনি পা ঝাড়া দিয়ে বিড়ালটিকে দূরে ফেলে দেন এবং সামনের দিকে হাঁটতে থাকেন। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই বিড়ালটি আর নেই। উনি ভাবলেন যাক, আপদ বিদায় হয়েছে, চলে গেছে। উনি সামনে হাঁটছেন, আস্তে আস্তে আরো সামনে যাচ্ছেন। হঠাৎ উনি দেখেন একজন মহিলা কিছু একটা সামনে নিয়ে কান্নাকাটি করছে। উনি ভাবলেন যে কি ব্যাপার, এই মহিলাটা সামনে কি নিয়ে কান্নাকাটি করছে। উনি যতই কাছে যাচ্ছেন খুব বিকট দুর্গন্ধ ওনার নাকে আসছে। উনি কাছে গেলেন। কাছে যাওয়ার পর উনি বললেন যে, "কি ব্যাপার? আপনি কান্নাকাটি করছেন কেন? এত দুর্গন্ধ কিসের? আর আপনার সামনে এটা কি?" তখন ওই মহিলাটি বলেন যে, "এটা আমার ছেলে। সে মারা গেছে।
তখন উনি বলেন যে, "মারা গেছে, কিভাবে মারা গেল?" তখন বলে যে, "পানিতে ডুবে মারা গেছে।" তখন উনি বলেন যে, "দেখি তো তোমার ছেলের মানে শরীরের উপর থেকে কাপড়টা সরাও।" তো মহিলা কাপড়টি সরান। সনাতন ডাক্তার টর্চ মেরে যা দেখতে পান তিনি আঁতকে ওঠেন। মনে হচ্ছে ৩-৪ দিনের একটি লাশ, ৩-৪ দিন একটি লাশ যেমন ফুলে ওঠে, পচে ফুলে ওঠে, ঠিক তেমনভাবে ফুলে উঠেছে। এবং এই লাশটি দেখে মোটেও মনে হচ্ছিল না যে এটি পানিতে ডুবে মারা গেছে। আরো অদ্ভুত ব্যাপার হলো, এই লাশের হাতের কবজি, দুটো হাতের কবজি উনি দেখেন নেই। মহিলাটিকে বলেন যে, "এ কখন মারা গেছে?" তখন মহিলাটি বলেন, "আজকে সকালে।" তখন সনাতন ডাক্তার চিন্তা করেন যে আজকে সকালে মারা গেলে এত অল্প সময়ের মধ্যে, তাও আবার শীতকাল, গরমকালও নয়, লাশ তো এরকম ফুলে পচে যাওয়ার কথা নয়। ওনার সন্দেহ হয়। তবে এটি প্যারানরমাল বিষয় কিনা এই বিষয় নিয়ে উনার আসলে কোনো চিন্তাই তৈরি হয়নি। কারণ উনি জিন বা এই ধরনের প্যারানরমাল বিষয়গুলোতে বিশ্বাস তেমন করতেন না। কারণ উনার দীর্ঘ জীবনে এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন উনি হননি। শুধু মানুষের কাছ থেকে বিভিন্ন বিষয় শুনেছেন। কিন্তু উনার সামনাসামনি কখনো এই বিষয়টি না হওয়ায় উনি এগুলো তেমন বিশ্বাস করতেন না। আর এই কারণে মহিলাটির কথা উনি মিথ্যা চিন্তা করেন যে মহিলাটি মিথ্যা বলছেন, কিন্তু এটা কি প্যারানরমাল বিষয় কিনা এই বিষয়ে উনার মনে বিন্দুমাত্র কোনো সন্দেহের উদ্রেক হয়নি। আর ওই যে বিড়ালটি সামনে উনি দেখেছিলেন, এই বিড়ালটি নিয়েও উনার মনে কোনো সন্দেহ হয়নি। উনি এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। সনাতন ডাক্তার যখন দেখলেন উনার ওই মহিলাটির ছেলে বলছেন যাকে, যেটা ৩-৪ দিনের মনে হচ্ছে যে পচে ফুলে উঠেছে, তার দুটো হাত নেই। তখন উনি মনে করেন মহিলাটি মিথ্যা বলছে, এইখানে দাঁড়িয়ে থাকা উচিত হবে না। আমি দ্রুত চলে যাই। ওই মহিলাটি বলেন যে, "আমার ছেলেটিকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন।" কিন্তু সনাতন ডাক্তার ভাবেন যে মহিলাটি যেহেতু মিথ্যা বলছে, একে সাহায্য করতে গেলে একটা বিপদে পড়ে যেতে পারে। যার কারণে উনি আর কোনো সহযোগিতা না করে সোজা হাঁটা শুরু করেন উনার বাড়িতে। উনি যখন সামনের দিকে আগাচ্ছিলেন, উনি আর পেছন ফিরে তাকাননি। শুধু কিছু খচখচ, খচখচ শব্দ শুনেছিলেন। কিন্তু এই শব্দ যে কিসের, উনি সেটাও আসলে বলতে পারেননি। শুধু এমন একটি শব্দ শুনেছিলেন। উনি সামনে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন। হাঁটতে, হাঁটতে অনেক দূর চলে গেছেন। তো উনার বাসা থেকে মোটামুটি কয়েক কিলোমিটার দূরে তখন আছেন। এর মধ্যে আর কোনো সমস্যা হয়নি। তো ওই জায়গাটিতে যেখানে তিনি এসেছেন, তো ওই জায়গায় একটা ছোট্ট ব্রিজের মতো ছিল। আজকে যদিও সেই ব্রিজের কোনো অস্তিত্বই নেই। তো ছোট্ট একটি ব্রিজের মতো ছিল। তো ওই ব্রিজের মানে একটু ওঠার সময় একটু উপর দিকে উঠতে হয়, আবার নামার দিকে স্বাভাবিকভাবে একটু ঢালু। তো উনি যখন ব্রিজের উপরে উঠবেন, যখন ওঠার জন্য ওই উঁচু রাস্তাটা যাওয়া শুরু করেছেন, তখন মনে হচ্ছে যে উনার শরীরটা এত ক্লান্ত যে উনি কিছুতেই উনার পা আগাতে পারছেন না। এমনটা মনে হচ্ছে। কিন্তু আসলে উনি এতটা ক্লান্ত ছিলেন না। কারণ উনি গ্রামের মানুষ, অনেক পথ হেঁটে উনার অভ্যাস রয়েছে। উনি ভাবলেন যেহেতু অনেক পথ হেঁটে এসেছি হয়তোবা ক্লান্ত হতেও পারি। তাই বলে এতটা ক্লান্ত যে আমার পা চলছে না। তারপরেও উনি কষ্ট করে ব্রিজের উপর উঠে পড়েন হাঁটতে, হাঁটতে এবং ঢালু বেয়ে যখন নামা শুরু করেছেন, তখন উনি হুমড়ি খেয়ে পড়ে যান। হুমড়ি খেয়ে যখন পড়ে যান, তখন উনি ফিল করেন উনার সামনে থেকে কিছু একটা জিনিস এগিয়ে আসছে। উনার হাতে টর্চ লাইটটা কিন্তু ফেলে দেননি। কারণ হুমড়ি খেয়ে পড়ে গেলেও হাত থেকে সেটা ছুটে যায়। টর্চ লাইটটা জ্বালান, তিনি দেখেন দুটো কাঁকড়ার মতো কোনো একটা জিনিস আস্তে, আস্তে, আস্তে উনার দিকে এগিয়ে আসছে। উনি ভাবেন যে রাস্তার উপর হয়তোবা কোনো কাঁকড়া।
বড় সাইজের কোনো কাকড়া। কিন্তু যত কাছে আসছে ওই টর্চ লাইটটা দিয়ে ভালো করে দেখেন, আসলে এ দুটি কোনো কাকড়া নয়। এ দুটি মানুষের দুটি হাত এবং হাত দুটি স্বাভাবিক নয়। মনে হচ্ছে কোনো পচে ফুলে যাওয়া হাতের যে কবজি, মানে কবজি থেকে নিচের অংশ ৫ আঙ্গুল বিশিষ্ট। দুটো এরকম কবজি, ৫ আঙ্গুল বিশিষ্ট হাত আঙ্গুলের উপর ভর করে হেঁটে, হেঁটে সামনে আসছে। তখন উনি ভাবেন কিছু সময় আগে যে, যে মহিলার ছেলের কথা বলছিল, ঠিক ওই ছেলেটির লাশ যেমন পচে ফুলে উঠেছিল আর ওই ছেলেটিরও হাত ছিল না দুটো। মনে হচ্ছে এই হাত দুটি ওই ছেলেরই। এখন তিনি চিন্তা করেন যে সত্যিই উনার সাথে প্যারানরমাল কোনো ঘটনা ঘটছে। উনি উঠে দাঁড়ান। উঠে দাঁড়িয়ে দৌড়ানোর চেষ্টা করেন। কিন্তু উনার মনে হচ্ছিল উনার পায়ে জোর নেই। পা অবশ হয়ে গেছে উনার। পায়ে জোর পাচ্ছিলেন না। হাঁটার সময় আরেকটা ভয়ঙ্কর ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে ওই কাটা হাত দুটি উনার ২ পা আঁকড়ে ধরে। যার ফলে উনার হাঁটার গতি আরো কমে আসে। তখন উনি উনার ধর্মের যে শ্লোক আছে, মন্ত্র আছে সেগুলো পাঠ করতে থাকেন এবং সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন। উনি প্রচণ্ড শক্তি দিয়ে পা থেকে পাটাকে আশ্রে এটাকে বলে যে ঝাড়ি দিয়ে ওই কাটা হাতকে দূরে ফেলে দেন। এরকম করে ২ পা থেকেই ওই ২টা হাতকে উনি দূরে ফেলে দিয়ে এইবার উনার গায়ে মনে হচ্ছে শক্তি চলে এসেছে। উনি দৌড়াতে থাকেন। দৌড়াতে, দৌড়াতে সামনে গিয়ে একটা লোকের সাথে তিনি ধাক্কা খান। ধাক্কা খান তিনি। তখন লোকটি বলে ওঠে, "এই কে, কে?" তখন সনাতন ডাক্তার বলে, "এই তুই রহিম না?" বলে, "হ্যাঁ কাকা। আপনার দেরি দেখে তো আমি দোকান বন্ধ করে চলে যাচ্ছি। আমি তো আবার সাইকেল চালাইতে পারি না। এখন আগামীকালকে আমি দোকানে আসবো না। আমার বাড়িতে একটা কাজ আছে। এজন্য চিন্তা করলাম যে দোকানের চাবিটা আপনার বাড়িতে দিয়ে আসি। এইজন্য আমি হেঁটে, হেঁটে এই পথ দিয়ে রওনা দিয়ে যাচ্ছি। তা আপনাকে এমন দেখাচ্ছে কেন?" তখন সনাতন ডাক্তার সব ঘটনা খুলে বলেন। তখন আব্দুর রহিম বলে যে, "কাকা আপনি চিন্তা করবেন না। আপনি ভালো মানুষ। আপনি মানুষের উপকার করেন। আপনার কোনো ক্ষতি আল্লাহ করবেন না। চলেন এবারে একসাথে যাই, কোনো ভয় নেই।" এরপর ২ জন গল্প করতে, করতে সনাতন ডাক্তারের বাড়ির কাছে চলে আসে। বাড়ির কাছে এসে আব্দুর রহিম বলে যে, "কাকা এই নেন আপনার দোকানের চাবি। আমি আর ভিতরে ঢুকবো না।" তখন সনাতন ডাক্তার বলেন, "বলিস কি রে? এতটা পথ হেঁটে এলি, বাড়িতে চল, কিছু খাওয়া-দাওয়া করে যা।" তখন আব্দুর রহিম বলে, "না কাকা এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে। অন্য আরেকদিন এসে কাকির হাতের রান্না খেয়ে যাব। কাকিকে আমার নমস্কার জানাবেন। আজকে আমি চলে যাই।" যেহেতু সনাতন ডাক্তার দেখলেন যে আব্দুর রহিম যেতেই চাচ্ছে না, তো উনিও খুব বেশি জোর করলেন না। যেহেতু রাত হয়ে যাচ্ছিল তাকেও ফিরতে হবে। তো যদিও সনাতন ডাক্তার বলেছেন যে রাতটা তার বাড়িতে থেকে যেতে, কিন্তু আব্দুর রহিম বলেছিল যে পরের দিন তার জরুরি কাজ আছে। দোকানে আসবে না। এইজন্য উনিও আসলে তাকে আর আটকাননি। উনি বাড়িতে চলে আসেন। উনার বাড়িতে এসে এই ঘটনা খুলে বলেন সবাইকে। তো যাই হোক, ঘটনাটির একদম সমাপ্তির দিকে চলে এসেছি, কিন্তু আরো একটি বিষয় বাকি রয়েছে প্রিয় লিসেনার্স। সেটি হচ্ছে পরের দিন উনি দোকানে গিয়ে অবাক হয়ে যান। দেখেন যে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে। কারণ
দোকানের চাবি দুটো। একটা হচ্ছে সনাতন ডাক্তারের কাছেও থাকে, আরেকটা চাবি আব্দুর রহিমের কাছেও থাকে। এখানে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে সকালবেলা। বলবেন, "কিরে আব্দুর রহিম, তুই যাস নাই? তোর না আজকে কাজ আছে?" আব্দুর রহিম তো বলে যে, "কই আমার কাজ আছে আমি কখন বললাম?" বলে, "কেন, তুই না কালকে রাত্রে আমাকে এগিয়ে দিলি বাসা পর্যন্ত। তারপর আমার কাছে চাবি দিলি। বললি যে তুই আজকে দোকানে আসতে পারবি না।" বলে, "কই কাকা, না তো, আমি তো আপনার দেরি দেখে দোকান বন্ধ করে চলে গেছি। আর দোকানের ডুপ্লিকেট চাবি তো দোকানের মধ্যেই ছিল। পরে আমি এসে দেখি যে দোকানের চাবি দোকানের মধ্যে নেই। আমি ভাবলাম যে কি হলো? আমি কি হারিয়ে ফেললাম কিনা? এখন দেখি যে আপনি বলছেন যে আপনার কাছে চাবি।" আব্দুর রহিমও অবাক হয়, এই চাবিটা উনার কাছে কিভাবে গেল? আর সনাতন ডাক্তার অবাক হন, যদি আব্দুর রহিম কালকে দোকান বন্ধ করে সে বাড়িতেই চলে গিয়ে থাকে, তাহলে রাতের বেলা কে আমাকে এগিয়ে দিল? কে আমাকে সঙ্গ দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল? আমার সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছিল, কার উপস্থিতিতে আমি প্রাণের রক্ষা পেলাম? প্রিয় লিসেনার্স, কি হতে পারে? কে তাকে রক্ষা করতে পারে? আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওর নিচে। তবে আমার একটা চিন্তা সেটা হচ্ছে, যেহেতু উনি অনেক ভালো মানুষ ছিলেন, সনাতন ডাক্তার, অবশ্যই তার এই বিপদে মহান আল্লাহ রব্বুল আলামিন কোনো একজন দেবদূতকে পাঠিয়ে দিয়েছিলেন। সে ফেরেশতা হোক, জিন হোক, যেই হোক, যে যার ওসিলায় আল্লাহ তাআলা তাকে ওই সময়ের ওই খারাপ অশরীরী বা সুপারন্যাচারাল এন্টিটি থেকে রক্ষা করেছিলেন। আমার নাম তানিশা জাহান, বাড়ি নড়াইল, থাকি ঢাকার উত্তরাতে। স্বাধীনতা যুদ্ধের আগের কথা। আমার দাদারা 4 ভাই মিলে তখন নতুন বাড়িতে উঠেছে। বাড়ির মধ্যে ঘর ছিল তখন 4টি। একটি আমার দাদার, আর বাকি 3টা তার 3 ভাইয়ের। আমাদের বাড়ির পেছনে ছিল একটা ছোট্ট পাটি বন, আর সেই বনের মাঝখানে ছিল একটা ছোট্ট ডোবা। এলাকায় কারো গরু মহিষ মারা গেলে ওই ডোবাতে ফেলা হতো। আমার দাদার ছিল বাজারে একটা মুদির দোকান, আর প্রতিদিন দোকান বন্ধ করে বাড়িতে ফিরতে তার অনেক রাত হয়ে যেত। এই এলাকায় তখন বিদ্যুৎ ছিল না, তাই একটু রাত গভীর হলে চারপাশে শুনশান নীরবতা নেমে আসত। একদিন রাত্রিবেলা আমার দাদা বাজার থেকে দোকান বন্ধ করে বাড়িতে এসে লক্ষ্য করলেন তাদের পেছনের যে পাটি বনটা আছে সেখানে কেমন একটা শব্দ হচ্ছে। শব্দটা ছিল অনেকটা দুটা পিতলের বস্তু ধাক্কা খেলে যেমনটা হয় সেরকম একটা শব্দ। আমার দাদা ছিল অনেক সাহসী প্রকৃতির একজন মানুষ। তিনি তখন ঘর থেকে একটা হারিকেন নিয়ে পাটি বনের ভেতরে ঢুকলেন। তারপরে সোজা চলে গেলেন ওই ডোবার কাছে। সেখানে গিয়ে একটা দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন ডোবার জলে কিছু কলসি ভাসছে, আর সেগুলো একটা অন্যটার সাথে ধাক্কা খেয়ে ঢং ঢং শব্দ হচ্ছে। তিনি তখন তাড়াতাড়ি ওই জায়গাটা ছেড়ে ঘরে চলে আসলেন। এই ঘটনার পরে কেটে গেল বহু বছর। দেশ স্বাধীনের 1 বছরের মাথায় আমার দাদা মারা গেলেন। আমার বাবারাও ছিলেন 4 ভাই। সবাই তখন আলাদা আলাদা ঘর করে সংসার জীবন শুরু করলেন। একসময় বাড়ির পেছনে থাকা সেই পাটি বনটা আর ডোবার কোনো অস্তিত্বই রইল না। তবে বাড়ির পেছনে নতুন করে একটা পুকুর খনন করা হয়েছে। পুকুর খননের পরে বাড়ির সবাই তখন ওই পুকুরে গোসল করত। আমাদের বাড়ির এখন পরিবারের সংখ্যা 12টি। আমার বাবার ছিল এক চাচাতো ভাই। বাড়ির মধ্যে তিনি ছিলেন সবচেয়ে গরিব। তার ঘরটা ছিল চারিদিকে বেড়া আর উপরে ছন দেয়া, আর ওনাদের টয়লেটটা ছিল একেবারেই সেই পুকুরের পাশে। একদিন গভীর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি বাহিরে গেলেন। বাহিরে ছিল তখন হালকা চাঁদের আলো। হঠাৎ করে তার চোখ গেল পুকুরের দিকে। তিনি দেখলেন পুকুরের মাঝখানে জলের উপরে কিছু কলসি ভেসে আছে। সেগুলো একটা অন্যটার সাথে ধাক্কা খেয়ে ঢং ঢং শব্দ হচ্ছে। এই দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে গেলেন এবং তাড়াতাড়ি ঘরে চলে আসলেন।
সেদিন রাতে ঘুমের মাঝে কে যেন তাকে স্বপ্নে দেখালো কলসিগুলি সব সোনা রূপায় ভরপুর, আর এসব কলসি তার হাতে পার যদি তিনি কিছু শর্ত মানে তাহলে তিনি এসব কলসি হাতে পাবেন। প্রথম রাতে স্বপ্নটা তিনি দেখেন, কিন্তু তিনি তা বিশ্বাস করলেন না। কিন্তু দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন যে যেন কেউ তাকে বলছে ঘরের ভেতর একটা গর্ত খুঁড়তে, আর কলসিগুলো সেখানে আসবে। পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে এই বিষয়ে আলোচনা করলেন। তারা পরে সিদ্ধান্ত নিলেন রান্নাঘরের ভেতরে একটা গর্ত খুঁড়বেন। ওনাদের রান্নাঘরটা ছিল মূল ঘর থেকে একটু আলাদা। সেদিন সন্ধ্যাবেলা তারা দুজন রান্নাঘরের ভেতরে একটা গর্ত খুঁড়লেন। তারপরে রাতের খাবার খেয়ে ঘরে এসে ঘুমিয়ে গেলেন। মাঝরাতে হঠাৎ একটা শব্দ শুনে তাদের ঘুম ভেঙে গেল। তিনি লক্ষ্য করলেন কে যেন তার নাম ধরে ডাকছে, আর আওয়াজটি আসছে ঠিক তাদের রান্নাঘরের ভেতর থেকে। তিনি এবং তার স্ত্রী দুজন মিলে তখন একটা হারিকেন নিয়ে রান্নাঘরের দিকে গেলেন। রান্নাঘরের ভেতরে ঢোকার সাথে একটা দমকা হাওয়া এসে তাদের হারিকেনটা নিভিয়ে গেল। চারপাশে তখন খুটখুটে অন্ধকার ঢেকে গেছে। এমন সময় একটা গায়েবী আওয়াজ তাদের কানে ভেসে আসলো। কে যেন তাদেরকে বলছে তাদের বড় ছেলেকে এই গর্তের মধ্যে নামিয়ে কলসিগুলো নেয়ার জন্য। এই কথা শুনে তাদের মনের মধ্যে একটু খটকা লাগলো। তারা তখন কলসিগুলোর লোভ ছেড়ে দিয়ে ঘরে চলে আসলেন এবং পরদিন সকালে এই ঘটনা সবার মাঝে জানাজানি হয়ে গেল। সবাই এসে তখন গর্তটা দেখতে লাগলো। সে সময় আমাদের গ্রামের এক বৃদ্ধ মুরব্বীর কাছে শুনলাম এগুলো নাকি শয়তানের কলসি। বহু বছর আগে আমাদের এলাকায় মগ আর ত্রিপুরা উপজাতিদের বসবাস ছিল। তারা কুফরি কালাম করে তাদের সম্পদ মাটির নিচে লুকিয়ে রাখত, কিন্তু তারা এই এলাকা ছেড়ে চলে যাওয়ার পরে দীর্ঘদিন ধরে এসব সম্পদ মাটির নিচে থাকার কারণে তার কিছু অংশ নষ্টদের দখলে গেছে। যারা লোভ করে এসব সম্পদ ঘরে আনে তারা একে একে পরিবার ধ্বংস হয়ে যায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালো দলেই আছেন। তো রাসেল ভাই, আমি শাকিল আহমেদ সুদূর লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা পাঠাচ্ছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করব, এই ঘটনাটি আমাদের এলাকার একজন গ্রাম্য ডাক্তারের মুখ থেকে শোনা একটি ঘটনা। তিনি দীর্ঘদিন আমাদের এলাকায় চিকিৎসা করেছেন এবং তিনি সত্যি খুব ভালো একজন মানুষ। কিন্তু তার জীবনের এক রাতের একটি ঘটনা তিনি আমাকে শেয়ার করেছেন। ঠিক সেই ঘটনাটাই আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করছি। তো রাসেল ভাই, আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি যার ঘটনা বলছি তার নাম ডাক্তার আব্দুল হালিম। তিনি আমাদের এলাকার একজন বেশ পুরনো এবং বয়স্ক ডক্টর ছিলেন। আর রাসেল ভাই, আজকে যেই ঘটনাটি শেয়ার করবো, এই ঘটনা কিন্তু আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগের। তখন কিন্তু ডাক্তার এতটাও অ্যাভেলেবেল ছিল না। আর মানুষ এই কি বলে, একজন ডাক্তার দিয়ে প্রায় ২-৩টা গ্রাম পর্যন্ত চলতো। তো আমাদের যেই ডাক্তার হালিম, উনি আসলে রাত বিরাতে রুগী ডাকলেও কখনো না করতেন না। উনি সবসময় আর কি অ্যাভেলেবেল থাকতেন। যখনই ওনাকে কেউ ডাকে বা যখনই ওনাকে কেউ ডাকতে আসে সমস্যার জন্য, উনি সাথে সাথেই কিন্তু চলে যান। তো যেই ঘটনাটি শেয়ার করেছেন উনি, সেটি হচ্ছে বর্ষার একদম শেষের দিকের একটি ঘটনা। রাত তখন প্রায় ২টার একটু বেশি। উনি আর কি এক্সাক্ট টাইমটা আমাকে বলেনি। উনি দেখলেন যে ওনার দরজাতে কেউ একজন কড়া নাড়ছে, ডাকছে। তো তখন উনি তাড়াতাড়ি করে দরজা খুলে জিজ্ঞাসা করলেন কী হয়েছে। তখন উনি শুনতে পারেন যে ওনার গ্রামের এক শিশুর হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছিল। তখন উনি ওনার যে ঔষধের ব্যাগটা ছিল, ওনার ঔষধের ব্যাগ এবং ওনার সাইকেল ছিল একটা, যে সাইকেল দিয়ে উনি দুরন্ত রাস্তাগুলো উনি তাড়াতাড়ি যাইতেন। তো ওই সাইকেল নিয়ে উনি বের হয়ে পড়েন এবং উনি ওই যে আমি বললাম যে ২টা-৩টা এলাকা মিলে একজন ডাক্তার ছিল, সেই এলাকাটা ছিল পরের আর কি এলাকায়, আমাদের এলাকায় না।
তো উনি দ্রুত পৌঁছানোর জন্য ওনার কাছে অনেকগুলো শর্টকাট রাস্তা ছিল। সবসময় উনি শর্টকাট রাস্তা ব্যবহার করতেন, কারণ ওনাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তো শর্টকাট রাস্তা যেদিকে যাচ্ছেন সেটা হচ্ছে বহু বছর আগের একটি রেলওয়ের লোকোশেডের পাশ দিয়ে গেছে রাস্তাটা। রাস্তাটা এতটাও পরিচিত না, অনেকেই রাস্তাটা চেনেই না, আবার অনেকেই চেনে কিন্তু ভয়ের কারণে এই রাস্তাটা দিয়ে যায় না। কিন্তু আমাদের যে ডাক্তার হালিম আছে, ওনাকে তো তাড়াতাড়ি যেতে হবে, ওনাকে তো তাড়াতাড়ি রোগীর সেবা দিতে হবে। এজন্য উনি কোনো রকম ভয়ভীতি মনের মধ্যে না রেখে সেই পুরনো লোকোশেডের পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তা নিয়েই উনি চলতে শুরু করলেন। এই জায়গাটায় একসময় ইঞ্জিনের মেরামত করা হতো, অনেক রেল লাইনও সেখানে পড়েছিল এবং পুরাতন অনেক রেল লাইন, অনেক রেল গাড়ির বগিও সেখানে পড়েছিল। কিন্তু এই অঞ্চলটা একটা সময় কোনো কারণে বদ্ধ হয়ে যায় এবং তারপর থেকেই এই এলাকাটা পুরো একটা এলাকা পরিত্যক্ত হিসেবে কি বলে গণ্য হয়। অনেক মরিচা ধরা রেল লাইন, ভাঙা ইঞ্জিন, ধসে পড়া ট্রেনের সিট, অনেক কিছু আছে সেখানে। আর এই জায়গাটা এতটাই ভয়ানক যে দিনের বেলাতেও জায়গাটা অস্বস্তিকর লাগতো। আর সেই জায়গাটা দিয়েই রাত্রের বেলাতে যাচ্ছেন ডাক্তার হালিম। গ্রামের মানুষ বলতো যে গভীর রাতে এই রাস্তা দিয়ে একদমই যেন কেউ না যায়, কারণ এই রাস্তায় অনেক রকমের ভয়ানক ঘটনা ঘটে। মাঝে মাঝে যাত্রীদের শব্দ শোনা যায়, মাঝে মাঝে ইঞ্জিনের হুইসেল শোনা যায়। কিন্তু ওই যে ডাক্তার হালিম বললাম, উনি আসলে ওনার একটাই কাজ, ওনাকে মানুষকে সেবা দিতে হবে। তো সেবা দেওয়ার জন্যই উনি কিন্তু যাচ্ছেন এবং উনি কোনো রকম ভয় বা কোনো কিছুকেই তোয়াক্কা করছেন না। যাই হোক, লোকোশেডের কাছে পৌঁছাতেই উনি সর্বপ্রথম যেটা ভাবলেন, না সব কিছুই স্বাভাবিক, কোনো কিছুই আর কি ওনার কাছে অস্বাভাবিক লাগছে না। তো উনি ওনার মতো যাচ্ছেন, কিন্তু হঠাৎ করেই উনি লোকোশেডের যখন মাঝ বরাবর গেলেন তখন দেখলেন যে লোকোশেডের সামনে বিশাল বড় একটা বটগাছ ছিল। সেই বটগাছের মধ্যে অস্বাভাবিক কিছু শব্দ উনি খেয়াল করলেন। ব্যাঙের ডাক, ঝিঝি পোকার ডাক, তারপর হচ্ছে মানে হঠাৎ করে একটু বাতাস বওয়া শুরু করলো আর কি। এবং দূর থেকে শুধু কোথাও মানে ধীরে ধীরে একটা লোহার সঙ্গে লোহা ঘর্ষণের একটা শব্দ হচ্ছে। মানে মনে হচ্ছে এই গভীর রাতেও কেউ ওই যে মানে লোকোশেড জায়গাটাতে আছে সেখানে ট্রেনের মেরামত করছে বা রেল লাইনের মেরামত করছে, এইরকম আর কি। তো মানে ওই যে ডাক্তার হালিম ছিল, ওনার কাছে মনে হচ্ছে যে কেউ ভারী কোনো ইঞ্জিন বা কোনো মানে রেল লাইন আর কি মেরামত করছে এরকম। তো উনি কি করলেন, উনি ওনার সাইকেলের গতি বাড়িয়ে দিলেন। তো এরকম একটা অবস্থায় ঠিক তখনই উনি সামনে দেখলেন রেল লাইনের উপর একজন মানুষ বসে আছে। রেল লাইনের পুরনো যে ইউনিফর্ম আছে সেই ইউনিফর্ম পরা পোশাক, মাথায় ক্যাপ, মাথা নিচু। এটা দেখার পর ডাক্তার হালিম বেশ খানিকটা অবাক হয়ে গেলেন এবং উনি ভাবলেন যে হয়তো এই সমস্ত জায়গায় ওই ভাবঘুরে যে কিছু মানুষ আছে না, মানে বাড়ি ঘর দর নাই, সবসময় এরকম পড়ে থাকে, উনি ওইটা বললেন আর কি। তখন ওই ডক্টর হালিম যে ছিল তখন উনি বলল, কি ভাই এত রাতে এখানে কি করেন? লোকটি কোনো উত্তর দিল না। উত্তর না দেওয়ার পরে ডাক্তার হালিম যেহেতু ভালো মানুষ, ওনার মানে তো ওই রকম ভয় বা শয়তানের কিছু নাই, উনি ওনার মতো পথ ধরে চলতেই থাকলেন। তো কিছুটা পথ যাওয়ার পর উনি দেখলেন সেই মানুষটাই তার পথ আটকে দাঁড়িয়ে আছে। এবার ডাক্তার হালিম একটু অবাক হলেন, কিরে আমাকে তো এলাকার সবাই চিনে, তাহলে এটা কোন পাগল এসলো আমার সাইকেলের সামনে? তখন উনি বেল দিয়ে বললেন, এ ভাই সরে যান, কিন্তু লোকটি কোনো উত্তর দিল না। এরপর ডক্টর হালিম আস্তে আস্তে আরও কাছে গেলেন এবং যতটা কাছে যাচ্ছে ওনার ততটাই ভয় লাগতেছে, কারণ সেই লোকটা যে ছিল সেই লোকটা কোনো চুল পরিমাণও সরতেছে না। যদি একটা পাগলও হতো তারপরেও তো সাইকেলের বেল বা কেউ আসতেছে এটা থেকে একটু সরে যেত, উনি কোনোভাবেই সরছেন না। তো যখন ডাক্তার হালিম একদমই কাছাকাছি চলে গেল, ঠিক তখনই দেখলো যে ওই সামনে যে ব্যক্তিটা ছিল সেই ব্যক্তিটা ধীরে ধীরে মাথা তুলে ডাক্তার হালিমের দিকে তাকালো। আর এই যে তার যে মাথা তুললো এবং তার যে দৃশ্যটা, এই দৃশ্যটাই আর কি ডক্টর হালিম এভাবে বলেছে যে তখন আমার বুক একদমই কেঁপে উঠল, কারণ তার চোখ দুটো ছিল সম্পূর্ণ রকমের সাদা, চোখের ভিতরে কোনো মণি নেই, কালো কোনো অংশ নেই, সম্পূর্ণ চোখটাই যেন সাদা। আমি সাইকেল থামানোর আগেই লোকটি ধপ করে আমার দিকে ফেলফেল করে তাকিয়ে থাকলো। তারপর এক পা দু পা
এভাবে করে হাঁটতে হাঁটতে রেল লাইনের উপরে দাঁড়িয়ে থাকা মরিচা ধরা ট্রেনের ভিতরে ঢুকিয়ে গেল, দরজা না খোলা অবস্থায়। মানে মনে হচ্ছে যেন সে ধোয়ার মতো ইঞ্জিনের ভিতরে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখার পর ডাক্তার হালিম একদমই স্থির হয়ে গেলাম। মানে এত একটা অবস্থা তার কাছে, সে আর কি আর কোনো কিছু ভাবতে পারছে না, তার মাথায় কোনো কিছু আসতেছেও না। ঠিক তখনই উনি দেখলেন বহু বছর ধরে মানে বিকল হয়ে থাকা সেই ইঞ্জিনের ভেতর যেসব হুইসেল ছিল, যেসব শব্দ ছিল, প্যাপু ট্রেনের যে শব্দটা ছিল, সেই শব্দটা ভেসে আসলো। এমন জোরে আসতেছিল যেন তার কান ফেটে যাবে, এরকম একটা অবস্থা। এবং তিনি এর পরে পরেই দেখলেন যে ইঞ্জিনের সামনে থাকা যে হেডলাইটগুলো থাকে, সেই হেডলাইটগুলো নিজে থেকেই জ্বলা শুরু করলো। মানে এবার ডাক্তার হালিম আরও বেশি অবাক হলো, কারণ এই ইঞ্জিনটা তো দীর্ঘদিন থেকে পড়ে আছে, এখানে তো কোনোভাবেই স্টার্ট হওয়া সম্ভব না। এরপর উনি স্পষ্ট দেখলেন এই চাকা, যেই রেল লাইনের যে চাকাগুলো ছিল, সেই চাকাগুলো ঘুরতেছে ধীরে ধীরে। মানে এটা মানে একদমই অসম্ভব। ইঞ্জিনের ভিতর তো ইঞ্জিনটাই ভালো ছিল না, জ্বালানিও ছিল না, কোনো চালকও ছিল না, তবুও সেটা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে আসতেছে। এরপর ডাক্তার হালিম সাইকেল ফেলে শুধু দৌড় দিতে যাবে, ঠিক তখনই পিছন থেকে কেউ তার নাম ধরে ডাকলো, হালিম, হালিম, হালিম। 3 বার হালিম বলে ডাকলো। এরপরে উনি ঘুরে তাকান এবং দেখলেন ওই যে মানে যেই কি বলে লোকটাকে উনি সাদা চোখ দেখছিলেন, রাস্তার মধ্যে জীর্ণ শীর্ণভাবে দাঁড়িয়ে আছে, সেই রকমই আরেকটা লোক, কিন্তু এটা বৃদ্ধ একটা লোক, সাদা পাঞ্জাবি পরা। এবং তিনি ঠিক এভাবে বললেন, আপনি পিছনে তাকাবেন না, সোজা দৌড়িয়ে যান। এ কথা শুনে আর এক মুহূর্ত নষ্ট করল না ডাক্তার হালিম। তিনি তার সাইকেল ফেল দিয়ে এত জোরে দৌড় দিতে শুরু করলেন যে তার শরীরে যতটুকু শক্তি ছিল, যেভাবে শক্তি মানে যেভাবে একটা মানুষ ভয়ে পেয়ে নিজের জীবন বাঁচানোর জন্য যেরকমভাবে দৌড় শুরু করে, ঠিক সেইভাবে দৌড় শুরু করছে। প্রায় 2-3 মিনিট যাওয়ার পরও উনি দেখছেন লোকোশেডের যেন শেষেই হচ্ছে না। বারবার একই ভাঙ্গা ইঞ্জিন, একই পানির ট্যাঙ্কি, একই মরিচা ধরা সেই সিগন্যাল, একই মরিচা ধরা সেই রেল লাইনের পাশেই তিনি দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছিল তার কাছে যে সে একটা বৃত্তর মধ্যে আটকে গেছে, কোনো কিছুই আসতেছে না, কোনো কিছুই যাচ্ছে না, একটা জায়গায় উনি দৌড়াচ্ছেন। হঠাৎ করেই উনি দূরে একটা লন্ডনের আলো দেখতে পান। উনি ভাবলেন হয়তো কোনো মানুষ আসতেছে। উনি এবার মনে মনে কিছু একটা পড়েই একদম মানে কোনো একটা কিছু ভেঙে দৌড় দিতে যাচ্ছেন, এরকম একটা প্রিপারেশন নিয়ে দৌড় দিলেন। এবং দৌড় দিয়েই উনি সেই আলোটার কাছে গিয়ে পৌঁছান এবং দেখেন সেখানে বাতাসের মধ্যে একটা লন্ডন ঝুলছে। আশেপাশে কেউ নেই, কোথায় থেকে এই লন্ডনটা আসলো সেটাও বোঝা যাচ্ছে না। লন্ডনটা নিজ থেকেই মানে হাওয়ার মধ্যে ভেসে ভেসে ডাক্তার হালিমের দিকে এগিয়ে আসতেছে। তিনি মানে এমন একটা অবস্থা, উনি কোনো কিছুই বুঝতে পারতেছেন না। এরপর উনি দেখতেছেন সেই লন্ডনটা কোনো মানুষ ছাড়া বা কোনো কিছুই ছাড়া আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। মানে এমন একটা পরিস্থিতি যেন ডাক্তার হালিমকে ওই লন্ডনটা পথ দেখাচ্ছেন বা ওনাকে নিয়ে যাচ্ছেন। তখন ডক্টর হালিম নিজের অজান্তেই সেই লন্ডনের পিছে পিছে হাঁটতে শুরু করলেন। লন্ডনটা হঠাৎ করে একটা পুরনো ইঞ্জিনের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর ধূপ করে লন্ডনটা নিভে গেল। ঠিক সেই মুহূর্তে ইঞ্জিনের কেবিনের ভিতর থেকে একসঙ্গে অনেকগুলো মুখ এবং অনেকগুলো শব্দ দেখা গেল। দেখলেন সবাই রেলের পোশাক পরা, কারো মাথা ফাটা, কারো মুখ দিয়ে রক্ত ভরা, কারো হাত নেই, কারো পা নেই, কারো পেটের কোনো অংশ নেই। সবাই ফ্যাল করে ডক্টর হালিমের দিকে তাকিয়েছিল। এরপর ধীরে ধীরে সবাই একসঙ্গে হাত ইশারা করে ডাক্তার হালিমকে কোনো কিছুর একটা ইশারা ইঙ্গিত করছে, যেন বলছে এদিকে আসো। এরপর ডক্টর হালিমের অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। উনি ওনার শরীর মানে ওনার শরীর যে ওনার সঙ্গে আছে এটা উনি মানে মানতে পারতেছে না। উনি জাস্ট অবাক হয়ে যাচ্ছেন এবং তার শরীরটা ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই
তিনি তার ওষুধের ব্যাগ থেকে মানে কিছু একটা বের করতে যাবেন, দেখলেন যে মানে বের করার আগেই তার ওষুধের ব্যাগটা মাটিতে পড়ে গেল। ব্যাগের ভিতরে থাকা ছোট্ট একটা মানে ওনার আর কি কোরআন শরীফ ছিল, সেই কোরআন শরীফটি উনি দেখতে পায় এবং উনি মানে এটা আন্দাজ করতেছেন এবং সাথে সাথে সেই কোরআন শরীফটা উনি হাতে তুলে নেয় এবং মুখে মুখে উনি দোয়া পড়তে শুরু করেন। এরপর যা হয় তা আরও ভয়ানক ছিল। সেটা হচ্ছে যে উনি দেখতে পান যে চারপাশটায় হঠাৎ করে ঝড় শুরু হয়ে যায়। ইঞ্জিনের যে হেডলাইট বা যে ইঞ্জিনের শব্দগুলো হচ্ছে সেই শব্দগুলো হঠাৎ করে নিভে গেল, হুইসেল বন্ধ হয়ে গেল। পর মুহূর্তেই উনি দেখতে পারেন উনি লোকোশেডের বাহিরের রাস্তায় দাঁড়িয়ে আছে। মানে উনি এমন একটা অবস্থায় দাঁড়িয়ে আছে যেন ওনার সঙ্গে কোনো কিছুই ঘটেনি। সাইকেলটা রাস্তার পাশেই মানে যে খাদে আছে সেই খাদের মধ্যে পড়ে আছে। তখন ওনার হাতে একটা পুরনো দিনের ঘড়ি ছিল এবং সেই ঘড়িটা যখন মানে দিকে যখন উনি তাকাচ্ছিলেন তখন উনি দেখেন ওনার ঘড়িতে তখন প্রায় ভোর হয়ে গেছে, মানে আজান দিয়ে ফেলেছে এরকম একটা অবস্থা। মানে ওনার জীবন থেকে প্রায় ৩ থেকে ৪ ঘন্টা কেটে গেছে, উনি বুঝতেই পারতেছেন না এবং উনি তাড়াহুড়ো করে ওনার সাইকেলটা নিয়ে আল্লাহ আল্লাহ করতে করতে রোগীর বাড়িতে গিয়ে পৌঁছায় এবং তিনি সেখানে গিয়েই অবাক হয়ে শুনে যে তারা রাত ৩টা পর্যন্ত নাকি তার জন্য অপেক্ষা করেছিল। তারপর গ্রামের অন্য একজন গাছান্ত চিকিৎসককে নিয়ে আসা হয় এবং আসলে উনি বেশ খানিকটা অবাক হয়ে যায়। মানে উনি ওনার ঘটনাটা আর কি ওই সবাইকে ওখানে উপস্থিত যারা ছিল তাদের সবাইকে আর কি ঘটনাটা খুলে বলল। তখন সবাই এই ঘটনাটা শুনে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বললেন, আপনি যেই ইঞ্জিনটা দেখেছিলেন সেই ইঞ্জিনটার নাম্বার ছিল ৭৩২৪। বহু বছর আগে ব্রেক ফেল করে সেই ইঞ্জিনটা লোকোশেডে ঢুকে বিস্ফোরক হয়েছিল এবং সেই বিস্ফোরকে অনেকগুলো যাত্রী, অনেকগুলো কর্মচারী মারা যায় এবং তারপর থেকেই সেই ইঞ্জিনটা সহ এই পুরো লোকোশেডটা বন্ধ হয়ে যায়। এরপর ডক্টর হালিম জিজ্ঞাসা করলেন, তাহলে আমি যাদেরকে দেখেছি তারা কে ছিল? তখন সেইখানে উপস্থিত একজন বৃদ্ধ তার শান্ত গলায় বলল, অনেকেই বলে কিছু ট্রেন শেষ স্টেশনে পৌঁছায় না, আর কিছু কর্মচারীও শেষের ডিউটিটা ঠিকমতো পালন করতে পারে না। হয়তো আপনি তাদের মধ্যে কারোর সঙ্গে যোগাযোগ করেছেন, কিন্তু আপনি যে আসলে এত রাত্রের বেলায় নিজের ঝুঁকি নিয়ে আমাদের রুগীকে রক্ষা করার জন্য এই শর্টকাট রাস্তাটা নিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমি আপনাকে অনুরোধ করব, আপনি পরবর্তী সময়ে যদি এই অঞ্চলে কখনো আসেন তাহলে অবশ্যই এই লোকোশেডের অঞ্চল দিয়ে আসবেন না। তো পরবর্তী সময়ে ডক্টর হালিম আসলে বুঝতে পারে যে তার এত রাত্রে ওইদিকে যাওয়াটা ঠিক হয়নি এবং পরবর্তী সময় উনি আরও প্রায় এই ঘটনার প্রায় বেশ কিছুদিন বেঁচে ছিল এবং পরবর্তী সময় এই ঘটনাটা আসলে উনি ওনার যে নাতি ছিল তাদের কাছে বলে গেছে ওই লোকোশেডের অঞ্চলের ঘটনাটা। তো রাসেল ভাই, কোনোভাবে এই ঘটনাটা আমি পাই এবং ঘটনাটা আপনার সঙ্গে শেয়ার করলাম। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটি শেয়ার করবেন। যে ঘটনাটা শেয়ার করব সেটা ইমাম সাহেবের ঘনিষ্ঠ একজন বন্ধুর সাথে ঘটেছিল, কিন্তু তার বন্ধুর সাথে ঘটলেও এই ঘটনাটা ইমাম সাহেবের জীবন পাল্টে দিয়েছিল। ইমাম সাহেবের যুবক বয়সের শুরুর দিকে বর্তমানের মতো তিনি নামাজি ছিলেন না, এলাকার ৮-১০টা পথভ্রষ্ট ছেলের মতোই তিনি ছিলেন। ওনার জীবনের বিশাল পরিবর্তন আসে এবং আল্লাহর পথে তিনি পার্মানেন্টলি চলে আসেন এবং এটা একটা সময়ের। তো তখন তিনি ছাত্র ছিলেন এবং সুপথে ফেরত আসেন। তো এক জুম্মার দিনের ঘটনা এবং সেদিন থেকে ঘটনার মূল সূত্রপাত আর কি। ওনার সাথে ওনার শহর জয়পুরহাটের একজন ছেলে থাকতো এবং দুজনে একা একই জায়গায় পড়াশোনা করতেন। ছেলেটার নাম ছিল লিয়াকত। জুমার দিন বিকেলে লিয়াকত ঘুম থেকে উঠে ইমাম সাহেবকে চিৎকার চেঁচামেচি দিয়ে বলতে শুরু করে, তুই এখানে কিভাবে এলি? তোকে তো গত রাতে কবর দেওয়া হলো, তুই বেঁচে আছিস কিভাবে? তো ওনারা দুইজনেরই কেউ এই জিনিসটা বুঝতে পারছিল না। তো তখন প্রায় কমন বিষয় ছিল ওনাদের জন্য যে নামাজ তারা পড়তো না ওই সময়। যাই হোক লিয়াকত যখন এই কথাগুলো বলছিল তখন ইমাম সাহেব খেয়াল করেন লিয়াকত বেশ ভয় পেয়ে আছে। শীতকাল তখন, এর মধ্যে কেমন অস্বাভাবিকভাবে ঘামছে।
উনি লিয়াকতকে জিজ্ঞেস করেন, কি বলিস উল্টাপাল্টা? আমাকে দাফন দিবে কিভাবে? আমি কখন মরে গেলাম? তো ও খুব খুব দুষ্টুমির ছলে বলছে আর কি। তো লিয়াকতের পর আর কিছু না বলে চুপচাপ দরজার দিকে তাকিয়ে বসে আছে। কিছুক্ষণ পর সে কিছু না বলেই হুট করে বাইরে উঠে চলে যায়। তো ইমাম সাহেব অতটা গুরুত্ব দেয় না, বিষয়টা দুঃস্বপ্ন দেখেছিল ভেবেই তিনি মেনে নেয়। রাত তখন 11টা। লিয়াকত সাধারণত সন্ধ্যার পর একা বাইরে যান না। ইমাম সাহেব এত রাতেও লিয়াকতকে খুঁজে পাচ্ছিলেন না। বাইরে গিয়ে আশেপাশে খোঁজেন, লিয়াকত কোথাও নেই। উনি বাসায় ফিরে আসেন। খাওয়া দাওয়া করার সময় ওনার কাছে একজন লোক আসে, এসে বলেন, আপনি অমুক, আপনার বন্ধুর নাম কি লিয়াকত? তো ইমাম সাহেব বলেন, হ্যাঁ, কিন্তু আপনি কে? লিয়াকত কই? লোকটা বলেন, ইমাম সাহেবকে লোকটাকে বলতে থাকে যে আমার সাথে আসেন। ইমাম সাহেব লোকটার সাথে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর একটা মসজিদের সামনে এসে লোকটা বলে, আপনার বন্ধু ভিতরে। ইমাম সাহেব তাড়াতাড়ি করে মসজিদের ভিতরে চলে যায়। গিয়ে দেখেন যেই লিয়াকতকে তিনি গতকালকে রাতে দেখেছিলেন সেই লিয়াকত আর আজকের লিয়াকতের মধ্যে রাত দিন ফারাক। মানসিক প্রতিবন্ধীদের মতো আচরণ লিয়াকতের, গায়ে প্রচন্ড শক্তি। মসজিদে থাকা লোকেরা খুব কষ্ট করে আটকে রেখেছে। ইমাম সাহেব ওই মসজিদের হুজুরকে জিজ্ঞেস করে, ওর কি হয়েছে? হুজুর জানায়, এশার নামাজ পরে আমরা কয়েকজন একসাথে মসজিদ থেকে বের হয়েছি। হঠাৎ দেখি এই ছেলেটার সামনে 3 রাস্তার মোড়ের ময়লার স্তূপে বসে মাটি খামচাচ্ছিল। আমরা কাছে গিয়ে জিজ্ঞেস করি, এগুলো কি করো তুমি? ছেলেটা ওঠে আমাদের দিকে এমন ভাবে তাকায় যেমন আমরা চমকে উঠি। তো তাদের মনে হয়েছিল যে এর সাথে স্বাভাবিক কিছু হয়নি। তো কাছে গিয়ে সূরা পড়ে সে ফু দেয়। ফু দিতেই তাকে চর মেরে মাটিতে ফেলে দেয়। তো উনি বলছিল যে আমি নিশ্চিত হয়ে যাই কোনো কিছুই স্বাভাবিক না। সবাই মিলে ধরে ওনাকে এনে অজুখানায় ওকে পরিষ্কার করিয়ে মসজিদে নিয়ে ঝাড়ফুঁক করিয়ে কোনো রকমে শান্ত করি, কিন্তু অতটাও স্বাভাবিক করতে পারিনি ভাই। ইমাম সাহেব ওই হুজুরটাকে বলে, তো এখন কি করা যায়? ইমাম সাহেব কিন্তু তখন আর ইমাম সাহেব ছিল না। হুজুরটা বলে যে ওনার বাবা মাকে খবর পাঠান, ভালো কোনো হুজুরকে দিয়ে দেখান, ব্যাপারটা সুবিধাজনক না। তো পরদিন ইমাম সাহেব চিঠি পাঠান লিয়াকতের আব্বার কাছে। কিছুদিন পর ওর বাবা মা এসে ওকে সাথে করে বাড়িতে নিয়ে যায়। ইমাম সাহেবের তখনও জানা হয়নি আসলে লিয়াকতের হয়েছিলটা কি। তো ইমাম সাহেবের তখন স্বাভাবিক জীবন চলছিল, মানে কোনো সমস্যা ছিল না। প্রায় 8-9টা মাস কেটে যায়। লিয়াকতের বাড়ি থেকেও কোনো খবর নাই। মানে একজন লোক গেলে সে তো আসলে অ্যাটলিস্ট খবর দিবে যে সে কোথায় আছে, কি অবস্থা, বা ফেরত আসছে কিনা। মাঝে একবার লিয়াকতের খবর জানার জন্য চিঠি দিয়েছিলেন, কিন্তু কোনো ফেরত চিঠি আসেনি। তো উনি জয়পুরহাট পৌঁছে লিয়াকতের বাসায় গিয়ে দেখেন ওদের বাসায় তালা ঝোলানো। তো পাশের বাসার একজনের সাথে জানতে পারেন যে ওনারা নাকি গত 4-5 মাস আগে গ্রাম ছেড়ে চলে গেছে। শহরের এদিকের বাড়িটা তখন থেকেই ফাঁকা। তো ইমাম সাহেবের পর আর কোনো খোঁজ নিতে পারেননি, কারণ লিয়াকতের গ্রামের বাড়ির ঠিকানা উনি আর জানতেন না। তো বাসায় ফিরে এসে নিজেই ভাবতে থাকেন, বড় ধরনের কিছু হলো না তো? এভাবে হুট করে একটা মানুষ পরিবার সহ গায়েব হয়ে গেল, ব্যাপারটা তো স্বাভাবিক না। এরপরে উনি অনেকদিন এদিক সেদিক খোঁজ করে কোনো মতে লিয়াকতের গ্রামের ঠিকানা সংগ্রহ করেন। এখানে অনেক বেশ সময় লেগে যায়। ওদের গ্রামের বাড়িতে গিয়ে লিয়াকতের আব্বাকে ইমাম সাহেব লিয়াকতের ব্যাপারে জিজ্ঞেস করে। লিয়াকতের বাবা ইমাম সাহেবকে বলে, লিয়াকত মারা গেছে আজ প্রায় 4 মাস হয়। ও গলায় দড়ি দিয়েছিল। ইমাম সাহেব চুপচাপ দাঁড়িয়ে আছেন। কি শুনলেন তা নিয়ে নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলেন না। কান দিয়েই ঢুকছিলেন, কথা মাথায় যাবে কিভাবে। লিয়াকতের বাবাকে তিনি জিজ্ঞেস করেন, আত্মহত্যা কেন করলো? তো তা আত্মহত্যা করার মতো ছেলে ছিল না, কি হয়েছিল? তোর বাবা বলল, সেদিন ওকে বাসায় নিয়ে আসার পর অনেকটা ঠিক হয়ে গেছিল। পরের দিন ভোরবেলা ওর আম্মা ফজরের নামাজ পড়ার জন্য উঠে আর কি। তো সালাম ফেরানোর সময় দেখে লিয়াকত দরজার সামনে দাঁড়িয়ে রাগে দাঁত কিটমিট করছিল। ওর মা ভয় পেয়ে যায়। নামাজ থেকে উঠে লিয়াকতকে জিজ্ঞেস করে, ঘুমাস নাই কেন এখনো? সাথে সাথে লিয়াকত ওর আম্মার গলা চাপ দিয়ে ধরে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। ওর আম্মার চিৎকার শুনে আমার ঘুম ভাঙে। উঠেই দেখি লিয়াকত ওর আম্মার চুল টেনে ধরে যেন ছিঁড়ে ফেলবে। আমি রেগে গিয়ে লিয়াকতকে একটা ধাক্কা মারি। লিয়াকত উঠে এসে আমার গলা চাপ দিয়ে ধরে বলে, আমি বাসায় থাকলে নামাজ পড়বি না, আমার সামনে টুপি পরে ঘুরবি না। এটা বলে তার গলা ছেড়ে দিয়ে লিয়াকত চলে যায়। তো লিয়াকতের মা বুঝে ফেলে এটা লিয়াকতের কাজ না। লিয়াকত ওর আম্মা আমার সাথে, মানে ওর বাবা বলছিল আমার সাথে একই আচরণ করতে পারে না। পরের দিন মসজিদে যেয়ে হুজুরকে ডাকি।
হুজুর এসে কিছু টের পায় না, উল্টো বলে যায়, জিনে ধরেনি, পাগল টাগল হয়ে গেছে আপনার ছেলে। রাতে খাবার খাওয়ার জন্য ওকে ওর আম্মা ডাকতে গিয়ে দেখে লিয়াকতের চোখে মুখে গত রাতের মতোই একটা কেমন অচেনা ভাব। ওর আম্মা ভয় ভয়ে ওকে ডেকে বলে, খাবার খেয়ে যা। লিয়াকত বলে, খেয়েছি, অনেকগুলা খেয়েছি, খিদা নাই, আর বিরক্ত করিস না। ওর আম্মা এটা শুনে ভয় পেয়ে চলে আসে। তো লিয়াকতের আব্বা বলে, আমি ওর ডাকাডাকি করিনি সেদিন। কিছুদিন পর রমজান মাস চলে আসে, কয়েকজনের সাথে ওকে জামাতে পাঠাই দিই। কিছুদিন বাদে ফিরে আসার পর লিয়াকত একদম স্বাভাবিক, আর কোনো উল্টাপাল্টা ব্যবহার করছিল না, নামাজি হয়ে গেছে একদম। দেখতে দেখতে রমজান মাস চলে যায়। রোজা শেষ হওয়ার 1 সপ্তাহ পর থেকে লিয়াকতের শুরু হয় বিশাল উল্টাপাল্টা আচরণ। সারাদিন ওর ঘর বন্ধ করে রাখে, বাইরে বের হয় না, কাউকে রুমে ঢুকতে দেয় না। রমজানের পরের জুম্মায় লিয়াকত নিজ থেকে মসজিদে চলে যায়। অজু করছিল, এমন সময় আশেপাশের লোকজন দেখে লিয়াকত কোনো কারণ ছাড়াই নিজেই নিজের মাথাটা টিউবওয়েলের সাথে টানা কয়েকটা বার বাড়ি মারল। কিছুক্ষণ পরে রক্তের বন্যা হওয়ার মতো অবস্থা। চিৎকার চেঁচামেচি করিয়ে বাসায় এসে জিজ্ঞেস করি, নিজের মাথা ফাটালি কেন? আর কি হয়েছে তোর? বেশ কয়েকদিন ধরে এরকম করছিস কেন? লিয়াকত বলে, আব্বা, ও প্রথমে একজন ছিল, এখন ওরা অনেক। টিউবওয়েলের সামনে ওদের মধ্যে একজন আমার মাথা বাড়ি মেরেছে। আমি আমার মাথা ফাটাই নাই, ওরা আমার মাথা ফাটাইছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করি, কারা ওরা? মাথায় ব্যথা পেয়েছিস তাই এসব আবল তাবল বলছিল? ঘুমা। লিয়াকত আমার হাত চেপে ধরে কেঁদে দেয় কাঁদতে কাঁদতে। আব্বা, এখন ওরা নাই, আমি সব বলি, শোনেন, ওরা থাকলে সাহস পায় না কাউকে কিছু বলার। লিয়াকত বলে, ওই দিন জুমার নামাজের পর দুপুরে আমি ঘুমাইছিলাম, স্বপ্নে দেখি আমার বন্ধু, এই ইমাম সাহেবের কথা বলছেন, ওই মারা গেছে সড়ক দুর্ঘটনায়, ওর দাফনও করা হয়ে গেছে। স্বপ্নটা এমন ছিল যা দেখে আমার মনে হয়েছিল এটা স্বপ্ন না, এটা বাস্তব। ঘুম থেকে উঠে ওকে জিজ্ঞেস করি, তোকে তো দাফন দেওয়া হয়েছে, তুই এখানে কেমনে আসলি? তো সে খুব অবাক হয়ে যায়, কি বলে দাফনের কথা, কি বলিস? সেটা বলার সাথে সাথে আমি দেখতে পাই দরজা বরাবর 6-7 হাত দূরে শূন্য একটা লোক ভাসছে, হাতে একটা গরুর মাথার খুলি, মুখের অর্ধেকটা ঝলসানো, অন্য পাশের চোখটা তার বন্ধ ছিল। আমি এটা দেখে চুপ হয়ে যাই। কিছুক্ষণ পর লোকটা আমার দিকে এগোতে শুরু করলে আমি দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে যাই। এদিক সেদিক হাঁটি। সন্ধ্যার পর একটা ময়লা ফেলার স্তূপের ওইদিকে যায়া আমার বন্ধুর কণ্ঠস্বর স্বর শুনতে পাই। ওইদিকে যাই, গিয়ে দেখতে পাই আগের যে লোকটা ময়লার উপরে বসে কিছু খোঁজার চেষ্টা করছে। আমি ওকে দেখে দৌড় দেবার সময় সে হুট করে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ে। বলে, ভয় পাস কেন? তুই তো আমাদেরই একজন। ওই ছেলেটা বলছিল। আমি জিজ্ঞেস করি, আপনি কে? সে বলে, আমি তো তোর সাথেই থাকি সবসময়। সঠিক সুযোগ পেয়ে আজ দেখা দিলাম। ভয় নাই, আমার কথা মতো চল, তোর কোনো ক্ষতি আমি করব না। এটা শুনে আমি ঘাবড়া যাই। লোকটাকে বলি, চলে যান, আমার সামনে থেকে চলে যান, আপনাকে দেখলেই আমার ভয় লাগে। লোকটা এরপর কি জানি বলে, আমার আর মনে নেই। এরপর থেকে আমি আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারি না বেশিক্ষণ। তোমাদের সাথে বাড়ি চলে আসার পর প্রতিদিনই সে আমার সামনে আসে, শুধু একটা কথাই বলে, তুই নামাজে দাঁড়াবি না, তুই নামাজ পড়বি না। রমজান মাসে সে একদিনও সামনে আসে নাই। রোজা শেষ হওয়ার পর এক রাতে হুট করে বাইরে থেকে কুকুরের কান্না শুনতে পেয়ে আমি বের হই। গিয়ে দেখি ওই লোকটা আমার বাড়ির সামনে আম গাছের উপর বসে আছে বাবা। সেখান থেকে লোকটা আমাকে বলে, কিরে, ভালোই তো ইমানদার হচ্ছিস, তবে এত সহজে তোকে আমরা আমাদের সঙ্গ ছাড়তে দিব না। এটা বলার সাথে সাথে ওর ইশারায় গাছের পেছন থেকে অসংখ্য লোক বের হয়ে আসে। লোকটা আমাকে বলে, এখানে তোর আর আমার মতো আরো 90 জন আছে, তুই যখনই নামাজের কথা ভাববি তখনই তোকে এরা নিজেদের অস্তিত্ব বুঝিয়ে দেবে। এটা বলে লোকটা বাকিদের সাথে হুট করে গায়েব হয়ে গেল। এরপর থেকে আমি যখনই মসজিদে যাবার কথা ভাবি তখনই উল্টাপাল্টা হয়, বেশ ভয় পাইতাম। একদিন সাহস করে ঘরের ভেতরে এশার নামাজে দাঁড়িয়েছিলাম। নামাজ শেষ করে শোবার পর অনুভব করি আমার পায়ের কাছে, গলার কাছে, মাথার উপর, হাতের কাছে অসংখ্য সাপের মতো কিছু ঘোরাফেরা করছে, যাদের ওজনের কারণে আমি নড়তে পারছিলাম না। আমার শরীর ভর্তি সাপ। কোন রকম হাতটা ছুটিয়ে এদিক সেদিক খুঁজে বুঝতে পারি আমার বিছানা ভর্তি মোটা মোটা সাপ কয়েকটা মিলে আমার পা পেঁচিয়ে ধরে রেখেছে। আমি নড়তে পারছি না, ভয়ের কারণে গলা দিয়ে আত্মা বের হয়ে যাবার উপক্রম। এমন সময় আমার বিপরীত দিক থেকে একটা কর্কশ ধ্বনি ভেসে আসে। বুঝতে পেরেছিস নরকের স্বাদ কেমন?
আজ থেকে প্রতিদিনই তোকে আমরা নরকের একটা সাপ দিব। কণ্ঠটা ছিল ওই লোকটার। এর মধ্যে একটা সাপ আমার বুকের উপরে বসে কানের কাছে ফসফস করতে শুরু করে। আমার কাছে মনে হচ্ছিল আজ রাতেই আমি মারা যাচ্ছি। আমি আল্লাহর নাম নিয়ে এক ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠে বসি। দেখি কোনো সাপ নাই। তাড়াতাড়ি করে গিয়ে অজু করে ঘরে চলে আসি। অজু করে বসার সাথে সাথে নিজের ভেতর থেকে অন্যরকম একটা প্রশান্তি কাজ করছিল। ভয়টাও না কেটে গিয়েছিল। রাত চলে যায়। এরপরের জুম্মায় আমি নামাজের জন্য অজু করছিলাম। তখন ওদের মধ্যে একজন এসে আমার মাথা ফাটিয়ে দেয়। এসব বলার পর লিয়াকত হতাশ হয়ে আরো কাঁদতে শুরু করে। আমি ওকে বলি, মানে ওই লিয়াকতের বাবা বলে যে ইমাম সাহেবকে, আমি ওকে বলি, বাবা তুই রেস্ট নে, আমি দেখছি কিছু একটা করা যায় কিনা। লিয়াকত ঘুমিয়ে যায়। মাঝরাতে আমি ওর আম্মা শুনতে পাই ওর ঘর থেকে টানা কয়েকটা চিৎকার। চিৎকারের সাথে লিয়াকতের কণ্ঠ, শয়তানের দল আমার সামনে থেকে চলে যা। এরপর ভেতর থেকে শক্ত কিছু দিয়ে হাত দিতে বাড়ি মারার শব্দ, সাথে সাথে আবারও লিয়াকতের চিৎকার। দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল। আমি আর ওর আম্মা দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পাই লিয়াকত অজ্ঞান অবস্থায় পড়ে আছে। জ্ঞান ফেরানোর পর লিয়াকত বলে ওর পায়ে অনেক ব্যথা করছে। বুঝতে পারি পাটা ভেঙেছে। পরের দিন ওকে জিজ্ঞেস করি কি হয়েছিল রাতে। তো লিয়াকত বলে আমি নামাজ পড়ার জন্য উঠে দেখি পেছনে লোকটা দাঁড়িয়ে আছে। আমার সাথে তুমুল ঝগড়া কাটাকাটির এক পর্যায়ে মেঝেতে জড়ো হয়ে অনেকগুলো কালো রঙের সাপ, এক একটাকে দেখে মনে হচ্ছিল গোটা একটা মানুষকে গিলে ফেলতে পারে। একটা সাপ এসে আমার পা ধরে মাটিতে ফেলে দিয়ে মুখের সামনে এসে বড় একটা ফনা তোলে, যা আমি দেখে চিৎকার করতে শুরু করি। এরপর ওই লোকটা এসে হাতে থাকা গরুর মাথার খুলি দিয়ে আমার পায়ে আঘাত করতে থাকে। দেখি এবার কিভাবে নামাজে দাঁড়াস। এরপর আমার জ্ঞান হারিয়ে যায়। আমার আর কিছু মনে নাই। মনে মাথা হালকা হতে মাথাটা ভার হতে হতে আমি সব ভুলে যেতে থাকি। ছেলের মুখে শোনার পর আমার অনেক মন খারাপ হয়। পরের দিন এদিক সেদিক ঘেটে ভালো একজন আলেমের সন্ধান পাই। আলেমকে গিয়ে ছেলের ব্যাপারে সব বলি। আলেম আমার সাথে বাসায় আসে। লিয়াকতকে দেখে আলেম বলে এর ভেতর সব নষ্ট হয়ে গেছে, একে বাঁচানো এখন কেবলমাত্র আল্লাহর হাতে, আমরা চেষ্টা করেও লাভ হবে না। এভাবে কয়েক মাস লিয়াকতের উল্টাপাল্টা আচরণ চলতে থাকে। একদিন সকালে ওর আম্মার চিৎকারে আমি দৌড়ে যাই লিয়াকতের ঘরে। গিয়ে দেখি লিয়াকত টিনের চালের সাথে লাগানো তক্তার সাথে গলায় দড়ি লাগিয়ে ঝুলে আছে। নামানোর পর বুঝতে পারি লিয়াকত এই দুনিয়ায় আর নেই। এরপর আমরা গ্রামে চলে আসি। ছেলেটার জন্য শহরের ওইদিকে থাকতাম। এখন তো আর ছেলে নাই। ইমাম সাহেব লিয়াকতের আব্বাকে জিজ্ঞেস করে, চাচা আপনাকে তো অনেকবার চিঠি দিয়েছিলাম, আমি উত্তর দেন নাই কেন? লিয়াকতের বাবা জানায় ইচ্ছা করছিল না। যতটা সম্ভব ছেলের শোক থেকে বের হয়ে আসতে চাইছিলাম, কিন্তু সম্ভব না। ইমাম সাহেব পুরাটা শোনেন, কিন্তু ঘটনার পেছনের কারণটা তিনি বুঝতে পারেন না। সেখান থেকে চলে আসার পর রাতের বেলা উনি দুঃস্বপ্ন দেখে ঘাবড়ে ওঠেন। উনি দেখেন ওনাদের এলাকার একটা পুরাতন খেলার মাঠ, যেখানে স্কুল শেষে লিয়াকত সহ আরো কয়েকজন বন্ধু মিলে খেলাধুলা করছে। সেই মাঠটার শেষ প্রান্ত থেকে একটা ছেলের কান্নার আওয়াজ। উনি সেদিকে হাঁটা দেন। কাছে যে দেখতে পান অনেকগুলো কালো কাপড় পরা লোক কাফনে মোড়ানো একটা কবরের মতন গর্তে কি জানি ফেলে দিল। আমি ইমাম সাহেব কাছে আসতেই লোকগুলো সামনে থেকে চলে যায়। কবরের দিকে তাকিয়ে দেখতে পান লাশের চারিপাশ ভিন্ন প্রজাতির অনেকগুলো সাপ। ইমাম সাহেবকে দেখে একটা সাপ তেড়ে আসতে শুরু করে। উনি স্বপ্নের মধ্যে দোয়া পড়েন এবং আরম্ভ করেন, আর দোয়া পড়া শুরু করে দেন, এবং অমনি সাপগুলো সেখান থেকে চলে যায়। ইমাম সাহেব নিচে নেমে কাফনের মুখটা খুলে দেখতে পান লিয়াকতকে। চোখ বন্ধ করা লিয়াকতের মুখ থেকে একটাই কথা আসছিল বারবার, নামাজ ছাড়িস না। এই একটা কথাটা শেষ হবার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। উনি উঠেই বুঝে ফেলেন ওনার রুমে অন্য কেউ আছে, উনি একা না। জোরে জোরে সূরা ফাতিহা পড়া শুরু করেন। সাথে সাথে তিনি ওনার ঘরের জানালার পাট্টাটা সরজরে খুলে যায়। ইমাম সাহেব নিজেও ভয় পেতে শুরু করেন। ফজর পর্যন্ত জেগে থাকেন। মনে মনে ঠিক করেন অতীতে যা যা করেছেন তার 100 ভাগই ভুল ছিল। নামাজবিহীন কোনো মানুষ শান্তিতে বেঁচে থাকতে পারে না। ফজরের আজান হলে মসজিদে চলে যান তিনি। নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে উনি শুনতে পান ওনার পেছনে কারো পা ঘষে ঘষে হাঁটার আওয়াজ। আপনি হাঁটছেন, আপনার পায়ের ঘষার শব্দ, সাথে আপনি আরেকটা পায়ের ঘষার শব্দ পাচ্ছেন। পেছনে তাকিয়ে হঠাৎ দেখেন
কেউ নাই। তবে তিনি অনুভব করতে পারছিলেন ওনার আশেপাশে কেউ একজন লুকিয়ে লুকিয়ে তাকে দেখছে। উনি মসজিদ থেকে বাসায় এসে ঘুমিয়ে যান, যেহেতু রাত জেগেছিলেন। ঘুমিয়ে যাবার পর উনি আবারও একটা স্বপ্ন দেখেন। একটা কুৎসিত লোক ওনার কাছে এসে বলে, তোর বন্ধুটা এখন আমাদের সাথেই আছে, তুই থাকলে ওর ভাল লাগবে, দড়িটা হাতে নে আর চল, আমাদের সাথে চলে চল চল। ওনার ঘুম ভাঙার পর আবারও সেই একটা অস্তিত্বের টের পান তিনি। উনি আর দেরি না করে ওনাদের মসজিদের হুজুরকে বিষয়টা বলেন। হুজুর বলেন, ইবাদত করো, আল্লাহ ঠিক করে দেবে। হুজুর আরো বলেন, কয়েকদিন পর এলাকা থেকে অমুক জায়গায় জামাতে যাওয়া হবে, সাথে চলো, দিনের দাওয়াত দিলে আত্মায় শান্তি আসবে। ইমাম সাহেব ওনাদের সাথে জামাতে চলে যান। সেখানে ওনার পরিচয় হয় একজন বুজুর্গ ব্যক্তিত্ব। ওনার নাম ছিল আলী। ইমাম সাহেবের সাথে আলী নামের বৃদ্ধ লোকটার চলাফেরা বেড়ে যায়। জামাতে থাকা অবস্থায় একদিন ইমাম সাহেব আর আলী চাচা বের হয়েছিলেন হাঁটার জন্য। হাঁটতে হাঁটতে এক সময় আলী বলেন, আমার মনে হয় তোমার সামনে বিপদ আছে। ইমাম সাহেব বলেন, চাচা, বিপদ সামনে বিপদ না, বিপদের মধ্যেই আমি আছি। আলী লোকটা হেসে ইমাম সাহেবকে জিজ্ঞেস করেন, কি হয়েছে খুলে বলো তো। ইমাম সাহেব লিয়াকতের সাথে ঘটনাটি বর্ণনা করেন। গত কয়েকদিন যাবৎ উনি যেই অদৃশ্য অস্তিত্ব অনুভব করতে পারছিলেন সেটাও বলেন। আলী শুধু বলে, তুমি সাহসী, তোমার ক্ষতি করতে পারবে না যদি কোনো অদৃশ্য অস্তিত্ব থেকে থাকে তোমার চারিপাশে। তবে মনে রেখো, দুনিয়া উল্টে গেলেও নামাজ ছাড়বে না, ছাড়লেই পস্তাবে। ইমাম সাহেব আলীকে আর কিছু বলে না, কারণ লিয়াকতের ঘটনাটা মনে পড়ার পর ওনার মন খারাপ হয়ে যায়। দেখতে দেখতে জামাতের দিন শেষ হয়ে আসে। সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছে। ইমাম সাহেব চলে যাওয়ার সময় আলী ওনাকে আবারও বলে, নামাজ ছেড়ো না। যাই হোক, ইমাম সাহেব বাসায় ফিরে আসার পর স্বাভাবিক জীবন। সেই রাতে এশার নামাজ শেষ করে বাড়ি ফেরার পর রাস্তার পাশে একটা জাম গাছের নিচে অনেকগুলো হাড্ডি পড়ে থাকতে দেখেন। হাড্ডি দেখে ভাবেন, একটু আগে তো এই পথ দিয়ে মসজিদে এলাম, তখন তো এসব ছিল না, আর পাশে এরকম কেউ নাই যে সেগুলি ফেলে যাবে। উনি একটা লাঠি নিয়ে হাড্ডিগুলো একটা গর্তে ফেলে মাটি চাপা দিয়ে বাসায় ফিরে আসেন। রাতের বেলা উনি তাহাজ্জুদ পড়ে শেষ করে ওঠার পর দরজায় কারো টোকার শব্দ পেয়ে দরজার কাছে যান। এত রাতে কে এলো ভাবতে ভাবতে দরজা খুলতেই ওনার চোখ কপালে উঠে যায়। উনি যাকে দেখে ওনার বেশ ধাক্কা লাগে, সবচেয়ে বড় ধাক্কা লাগে। দরজার সামনে লিয়াকত দাঁড়িয়ে আছে। উনি মনে মনে ভাবেন, মাথাটা নষ্ট হয়ে গেছে, ঘুমের মধ্যে এসব দেখছেন। চোখ কচলে আবারও তাকান, না, যে দাঁড়িয়ে আছে তার চেহারাটা হুবহু লিয়াকতের মতো। লিয়াকতের মতো লোকটা ইমাম সাহেবকে বলে, বাইরে চল। ইমাম সাহেব দরজা বন্ধ করে ভেতরে চলে যাবেন। এটা তখন ভাবার মতো মানসিকতা পাচ্ছিলেন না, কারণ ভয় পাচ্ছিলেন তিনি। উনি আনমনে লিয়াকতের পেছন পেছন হাঁটা শুরু করেন। লিয়াকত ওনাকে নিয়ে একটা শ্মশান ঘাটে চলে আসে। সেখানে আসতে ইমাম সাহেব দেখতে পান কিছুটা দূরে একটা লাশ পোড়াচ্ছে কেউ। সেটাকে ঘিরে অসংখ্য লোক দাঁড়িয়ে আছে। উনি আর লিয়াকত সেখানে যাওয়ার সাথে সাথেই লোকজনের মধ্যে একজন লিয়াকতকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়, এক কোপে শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে। সাথে সাথে সাইড থেকে একটা মোটা সাপ এসে মাথাটা গিলে ফেলে। লিয়াকতের শরীরটা টানা কয়েকবার ঝাঁকুনি দিয়ে ওঠে, যা থেকে ইমাম সাহেব মাটিতে পড়ে যান। কিন্তু তখনও জ্ঞান হারাননি, চোখ খোলা রাখতে পারছিলেন, তবে হাত পা নাড়ানোর শক্তি পাচ্ছিলেন না। ওই সাপটা তখন ইমাম সাহেবের বুকের উপর চড়ে বসেছে, চোখের কাছে এসে ফনা তুলে সামনে ফসফস করে যাচ্ছে। ইমাম সাহেব হাল না ছেড়ে মনে মনে আয়াতুল কুরসি পড়া শুরু করেন। পারছিলেন না, চাও চেষ্টা করছেন। কিছুক্ষণ পর সামান্য শক্তি পেয়ে তিনি উঠে দাঁড়ান, পেছনের দিকে দৌড় দেওয়া শুরু করেন। উনি দেখতে পান ওনার পিছু পিছু দা হাতে একটা লোক আসছে। পেছন থেকে হুবহু লিয়াকতের কণ্ঠে কেউ ইমাম সাহেবকে উদ্দেশ্য করে বলছেন, আমাকে একা রেখে যাস না, এদিকে আয়, আমি তোর বন্ধু। ইমাম সাহেব কিছু দূর দৌড়ানোর পর দেখতে পান খানিকটা সামনে থেকে একটা লোক তার দিকে এগিয়ে আসছে। সেই লোকটাকে দেখে দা হাতে নেওয়া লোকটা থেমে যায়। লোকটার চেহারা স্পষ্ট হবার পর ইমাম সাহেব তাকে চিনে ফেলেন। এই লোকটাই জামাতে তার সাথে পরিচয় হয়েছিল, আলী চাচা। ইমাম সাহেবের বয়স তো তখন কম, ছোট বয়স তখন। ইমাম সাহেব আর কিছু না ভেবে আলীর দিকে চলে গিয়ে হাঁপাতে হাঁপাতে সব বলেন। আলী বলেন, ভয় নাই, শান্ত হও। ইমাম সাহেব খানিকটা স্বাভাবিক হওয়ার পর মাথায় আসে, আলী চাচা এত রাতে কেন এখানে আসবেন। তিনি আলীকে প্রশ্ন করেন, আপনি এখানে কেন? আপনার বাড়ি তো এখানে এই এলাকায় না। আলী বলে, জানতে চাইছো? তবে বলছি, কিন্তু ঘাবড়াতে পারবে না। আলী জানায় সে আসলে একজন জিন।
জামায়াতে ইমাম সাহেবকে দেখে উনি বুঝে ফেলেছিলেন তার পেছনে খারাপ জিন লেগে গেছে, তাই তখন সেরকম কিছু বলেননি। ইমাম সাহেব আলীকে জিজ্ঞেস করেন, আমি লিয়াকতকে দেখলাম একটু আগে, ওকে কি কবর থেকে তুলে ফেলেছে জিনগুলো? আলী জানায়, সঠিকভাবে জানাজা হয়ে যাওয়া লাশ কবর থেকে তুলে আনা সম্ভব না। তোমার সামনে যে এসেছিল সে লিয়াকতের বেশ ধারণ করা ওদের মধ্যকার কোনো একটা কাফের জিন। তোমাকে ভয় দেখাতে চেয়েছিল, কাবু করতে চেয়েছিল। ইমাম সাহেব আলীকে লিয়াকতের ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করেন, কেন এসব হয়েছিল? ওই আলী বলে, তুমি আর তোমার বন্ধু দুজন নামাজ পড়ছিলে না, ছাড়তে ছাড়তে এত নিচে নেমে গিয়েছিলে যে কাফেরা তোমাকে বশ করতে চেয়েছিল। তুমি যে রাস্তায় আছো সেখান থেকে নামাজ তো ছাড়া সম্ভব না, নামাজ ছেড়েছিলে কেন? ওরা জানে আদম সন্তানরা আল্লাহর কাছে একবার মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়, কিন্তু ওরা চাইছিল তোমাদের জাহান্নামীদের অন্তর্ভুক্ত করতে। হিসাব করে দেখো তো, পরপর কয়টা জুমার নামাজ তুমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছিলে? ইমাম সাহেব আন্দাজ করে বলেন, সেই সময় গত 2-3 মাস ওনাদের মধ্যে এরকম অবস্থা চলছিল, যে কারণে জিনটা লিয়াকতকে খুব সহজেই কাবু করে ফেলেছিল। লিয়াকত পরবর্তীতে নামাজের ইচ্ছা করলেও ওর নিয়ত শক্ত ছিল না, যার কারণে জিনগুলো ওর সাথে লেগে থাকার মতো শক্তি পেয়েছিল। তুমি নামাজি হয়ে উঠেছ, আল্লাহ তোমার হিফাজত করবে। ইমাম সাহেব আলীর কাছে জানতে চান, এই জিনগুলো থেকে মুক্তি পাবো কিভাবে তাহলে? আলী বলেন, চিন্তা করার মতো কিছু নয়। তুমি দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছে না। এটা জাতের জিন, এই জাতের জিন কেবল তাদের পেছনেই পড়ে থাকে যারা দীর্ঘদিন যাবৎ নামাজ থেকে নিজেদের দূরে সরিয়ে রাখে। তুমি নামাজ ছেড়ে দিলে এরা আবার সুযোগ পেয়ে যেতে পারে। পূর্বে যা করেছো তা বাদ দাও, ভবিষ্যতে আর বিপদগামী হইও না। আসলে নামাজ তুমি পড়ছো না, অনেকে টের পায়, অনেকে টের পায় না। খারাপ জিনিস তাদের সাথেই লেগে থাকে। তুমি এখন টের পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ, তুমি শ্মশানে তোমার বন্ধুকে কবর থেকে উঠিয়ে চোখ পোড়াচ্ছে, তার মাথাটা আলাদা করে ফেলছে। এই জিনিসগুলো তারা তোমাকে দেখাচ্ছে। সবাই এগুলো দেখে না, কিন্তু ঠিকই নামাজ বাদ দিয়ে দেয়। তো আলী ইমাম সাহেবকে আরো বলে, পরবর্তীতে যদি তার কোনো বড় ধরনের বিপদ মনে হয় তাহলে যেন আল্লাহকে স্মরণ করে। আল্লাহকে স্মরণ করার পর যদি স্মরণ করার শক্তি থাকে তাহলে আলীকে যেন স্মরণ করে আলী চলে আসবে। এরপর ইমাম সাহেবের সাথে খুব একটা সমস্যা হয়নি, কারণ এরপর থেকে তো তিনি এই রাস্তায় নেমে গেছেন, ইমাম কিভাবে হবেন। এর প্রায় মাসখানেক পর ওনার একজন শিক্ষকের জিন সম্পর্কিত সমস্যার সমাধান করেছিলেন, যেটা ছিল তার জীবনের প্রথম সমাধান করা ঘটনা। এই ঘটনাতে ইমাম সাহেবকে বাকি 3 জন জিনের সাথে পরিচিত হয়েছিলেন। পরবর্তীতে এই জিন সবসময় ওনাকে যে কোনো সমস্যার উপদেশ দিয়ে সাহায্য করে আসছিল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি আপনাকে একটি ঘটনা শেয়ার করব। সেই ঘটনাটা একটা গ্রামের ঘটনা। ঘটনাটা ঘটে গেছে আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে। ঘটনাটা আমি আমার দাদুর কাছ থেকে শুনেছিলাম। তিনি আমাকে বলেছিল যে আমাদের বাড়িটা এখন যেই জায়গায় আছে, এই বাড়িটা থেকে 100 গজ দূরে একটা বিশাল বড় পুকুর ছিল। এই পুকুরটা এখন নাই, কিন্তু একসময় এই পুকুরটা ছিল, যেই পুকুরে 7টা নাকি জিন বসবাস করত। আর সেই পুকুরের জিনগুলো থাকতো পুকুরের পাশেই একটা বিশাল বড় বট গাছ ছিল, সেই বট গাছে। আর রাসেল ভাই, এই পুকুরগুলোর অন্যতম কাজ ছিল মানুষকে মানে লোভ দেখিয়ে তাদেরকে আত্মসাৎ করে নেওয়া, তাদেরকে তাদের জীবন নেওয়া, তাদের পরিবার ধ্বংস করে দেওয়া। তো এরকমই একজন মানুষের কাহিনী আমার দাদু বলেছে, যার নাম হচ্ছে মন্টু মিয়া। উনি করতেন, উনি মনে হচ্ছে রিক্সা চালাতেন। উনি রিক্সা চালিয়ে যা উপার্জন করতেন সেই উপার্জন দিয়ে উনি ওনার সংসার চালাতেন। কিন্তু ওনার একটা বদ অভ্যাস ছিল, সেটা হচ্ছে উনি অনেক রাতে বাড়ি ফিরতেন এবং এই যে পুকুর আছে এই পুকুরের পানি দিয়ে উনি গোসল করতেন। তো একদিন উনি দেখেন যে এই পুকুরের পানিতে কিছু একটা ভেসে তার দিকে আসতেছে। এমনভাবে ভেসে ভেসে আসতেছে, মনে হচ্ছে যে তাকে লক্ষ্য করেই এই জিনিসটা আসতেছে। এবং এটা দেখে উনি বেশ খানিকটা ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে পানি থেকে উপরে উঠে আসেন। এবং উপরে উঠে আসার পর উনি স্পষ্টভাবে দেখতে পারেন যে এই যে যেটা তার দিকে আসতেছে এইটা হচ্ছে একটা স্বর্ণের কলসি। আর এই কলসিটা তার দিকে যখন আসতেছে তখন তিনি তাড়াহুড়ো করে সেই কলসিটাকে ধরার জন্য যখন যাবেন, ঠিক তখনই কলসিটা সেই পুকুরের মধ্যে মিলিয়ে যায়। তো এইটা দেখার পর উনি বেশ খানিকটা অবাক হয়ে যান যে আসলে এটা কী দেখলাম আমি, আমাকে কি কেউ লোভা দেখাচ্ছে বা এটা করতেছে।
তখন উনি বেশ খানিকটা অবাক হয়ে যান এবং উনি ভাবেন যে হয়তো এটা তার মনের ভুল। তো তিনি এটা বাদ দিয়ে আবার তিনি চলে যান এবং পরবর্তী দিন তিনি যখন আবার রাত্রের বেলা গোসল করতে আসেন, তিনি আবার সেই সেম জিনিসটাই লক্ষ্য করেন এবং এরপর তিনি একদিন কি করেন, ওই যে মানে ওই পুকুরের পাশে যে বটগাছটা ছিল, সেই বটগাছের দিকে একদিন চুপি চুপি ওখানে বসে থাকেন যে আসলে এই সামনের হাড়িটা কি হচ্ছে বা কি না হচ্ছে, এই জিনিসটাকে তিনি তদারকি করার জন্য তিনি ওখানে বসে বসে দেখেন। তো উনি দেখেন যে এই পুকুরের মাঝখান থেকে হঠাৎ করে একটা কলসি বের হয় এবং সেই কলসিটা এপাশ ওপাশ মানে এই দিক ওই দিক যায় আর কি। তো উনি এটা দেখার পর উনি বেশ খানিকটা অবাক হয়ে যান এবং উনি এইটার থেকে লোভ করতে থাকেন যে কীভাবে তিনি এই কলসিটা পাবে বা তিনি এই কলসিটাকে নিজের করে নেবেন আর কি। তো তখন উনি করেন কি, উনি আর কি অপেক্ষা করতে থাকেন এবং উনি এইটা নেওয়ার মতো সিস্টেম খুঁজতে থাকেন এবং রাসেল ভাই সেই মানে সেই বছরেই আমাদের এলাকায় এত বেশি প্রচণ্ড রকমের রোদ হয় এবং খরা হয় যে এলাকার প্রত্যেকটা পুকুর, ছোটোখাটো বড় সব পুকুরে শুকিয়ে যায়। সেই পুকুরটা যে ছিল আমাদের, যেই পুকুরটার কথা আমি বলতেছিলাম, সেই পুকুরটাও শুকিয়ে যায়। তখন এই যে মানে মন্টু মিয়া যে রিক্সা চালক ছিল, তখন উনি ভাবেন যে হয়তো এই যে ইয়াটা ছিল, এই যে কি বলে শূন্যের কলসটা যে উনি দেখছেন, এই কলসটা হয়তো এই পুকুরের মধ্যে কোথাও না কোথাও আছে। তখন উনি কি করেন, রাত্রের বেলাতে এই যে কলসটা খোঁজার জন্য গভীর রাতে করে বের হন। বের হয়ে পুরো পুকুরটা ছানবিন করে খুঁজে বের করেন যে আসলে কোথাও দেখা যায় কিনা। তো একদিন অমাবস্যার রাতে উনি সেই পুকুরটা যখন খোঁজ করতেছিল, তখন উনি দেখেন যে পুকুরটার মাঝখানে কিছু একটা জ্বলতেছে, মিটমিট মিটমিট করে কিছু একটা জ্বলতেছে। তখন উনি তাড়াহুড়ো করে সেই মানে আলোর যেখান থেকে মিটমিট করে জ্বলতেছে সেখানে যান এবং গিয়ে দেখেন যে মাটির নিচে কিছু একটা স্বর্ণের টর্ণের জিনিস লুকিয়ে আছে। তখন উনি ওই মাটিগুলো খুঁড়ে দেখেন যে একটা স্বর্ণের ড্যাগ, স্বর্ণের একটা কলসি। এই কলসিটা দেখে উনি এত বেশি উৎফুল্ল হয়ে যান, যেটা আর কি ওনার মানে এত বেশি খুশি হয়ে যান, উনি বলেন যে আমার জীবনটা ওনার চেঞ্জ হয়ে গেল। তখন উনি স্বর্ণের কলসিটা যখন নিতে যাবেন, ঠিক তখনই দুই পাশ থেকে দুইটা কালো কুচকুচে সাপ তার দিকে ফেনা দিকে তাকায়। তো যখন এটা ফেনা দিয়ে তাকায়, তখন উনি তো বিপদে পড়ে যান, কিরে এইটা নিতে গেলে তো এখন সাপ আছে, এটা তো নেওয়া যাবে না। তখন উনি কি করেন, ওই যে ওনার সাথে একটা লাঠি নিয়ে আসেন, বিশাল বড় লাঠি নিয়ে আসেন এবং উনি এবং ওনার ওয়াইফ দুইজনে এসে সজোরে সেই সাপ দুটোকে মেরে ওই কলসটা ওরা নিয়ে নেন এবং এরপর থেকেই মন্টু মিয়ার জীবনে শুরু হয় একটা দুর্বিষহ কাহিনী। রাসেল ভাই, এই যে সাপ দুটোকে এরা মেরেছে, মেরে যাওয়ার পর তারা যখন স্বর্ণগুলো নিয়ে এসেছে, কিন্তু এই স্বর্ণগুলো বাড়িতে নিয়ে আসার পর পরদিন সকালে তারা দেখে ওই স্বর্ণের কলসিটা তাদের কাছে আর নেই এবং তারা এটা দেখে বেশ খানিকটা অবাক হয়ে যায়, কিরে এটা কি হলো, আমরা তো এটা নিয়ে আসলাম, এটা কি হলো। এবং তারা দেখতে পায় তারা যেখানে এই স্বর্ণের কলসিটা রেখেছিল সেই জায়গাটা মানে কেমন যেন একটা ভেজা ভেজা টাইপের হয়ে যায়, মানে ভেজা একটা মনে হচ্ছে ভেজা গন্ধ বা এখানে কেমন একটা আফসা আফসা জিনিস থাকে। তো এটা দেখার পর তারা বেশ খানিকটা অবাক হয়ে যায় যে আসলে এটা কি হলো, আমরা কালকে আমরা যেটা নিয়ে আসলাম সেটা গেল কোথায়। তো এটার পরে তারা আর কি বিষয়টাকে ভুলে যেতে চেষ্টা করে যে যা হয়েছে ভুল হয়েছে, বাদ দেন। কিন্তু রাসেল ভাই, ঘটনাটা এখানে শেষ হলেও হতে পারতো, কিন্তু তারা পরদিন সকালে যেটা দেখে সেটা আসলে তাদের বিশ্বাস করার বাহিরে ছিল। তারা দেখে তারা যেই জায়গায় কলসটা ছিল ঠিক সেই জায়গায় তারা যে কলসটা নেওয়ার সময় দুটো সাপকে মেরেছিল, সেই সাপ দুটো আবার সেখানে হাজির হয়ে যায়। এটা দেখার পর মন্টু মিয়া একদম খুব জোরে চিৎকার করে ওঠে এবং এই চিৎকার করার পর থেকেই তার প্রচণ্ড রকমের জ্বর আসে, যেই জ্বর তাকে মানে এমন বেশি অবস্থা খারাপ করে দেয় যে সে ভাউলা বকা শুরু করে দেয়। সে বলে, ওরা আমাকে ছাড়বে না, ওরা আমাকে খেয়ে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে। তো এটা দেখার পর
মন্টু মিয়ার স্ত্রী ছিল খুবই চালাক মানুষ। উনি ওনার যে আমাদের এলাকার যে কবিরাজ ছিল আব্দুল বাতেন, সেই আব্দুল বাতেন কবিরাজের কাছে যান এবং গিয়ে এই যে পুরো ঘটনাটা ছিল সেই পুরো ঘটনাটা তাকে খুলে বলেন। এরপর আব্দুল বাতেন কবিরাজ তাকে ধমক দিয়ে বলেন, তোমরা এটা কী সর্বনাশ করে ফেলেছো? তোমার স্বামীকে তো আর কোনোভাবেই বাঁচা সম্ভব না, কারণ তোমার স্বামী জিনকে মেরেছে। যেই জিনরা এত বছর থেকে এই পুকুরটার সম্ভ্রম মানে রক্ষা করে আসতেছিল, সেই পুকুরটার এই মানে এরকম একটা হাল করেছে। তোমরা তো কোনো কিছু পাবাই না, বরং তোমাদের জীবন আর বাঁচানো সম্ভব না। তখন ওই কবিরাজের স্ত্রী মানে ওই মন্টু মিয়ার স্ত্রী কবিরাজের হাত পা ধরে মিনতি করে বলেন যে আমার স্বামীকে আপনি বাঁচিয়ে দেন, আমাদের ভুল হয়েছে, এটা আমরা কি করব, আমরা কি করব। কিন্তু কবিরাজ বলে যে আসলে এইটাকে রক্ষা করা বা এটার থেকে বেঁচে ফেরা এটা খুবই দুষ্কর, এটা করা আসলেই সম্ভব না। কিন্তু তোমরা যেহেতু না বুঝে ভুল করেছো, অনুতপ্ত হয়েছো লোকের বসে বসে, আমি চেষ্টা করব তোমাদের যেন এটা রক্ষা করা হয়। কিন্তু কবিরাজ আর কি কাজ করার একটা দিকে সেই যে মন্টু মিয়া আছে, সেই মন্টু মিয়া সেই প্রচণ্ড রকমের জ্বরের মধ্যেই মারা যান এবং তার যে স্ত্রী ছিল সেই স্ত্রীর জীবনে নেমে আসে এক দুর্বিষহ একটা যন্ত্রণার একটা অবস্থা। উনি দেখেন, উনি যখন শুয়ে থাকেন, উনি রাত্রের বেলা হঠাৎ করে দেখেন যে ওনার পাশে সেই সাপ দুটো শুয়ে আছে। আবার উনি যখন রাত্রের বেলা কল চাপতে চান, দেখেন যে কলের ডাঁটাটা যেটা কলের ডান্টা আছে সেই ডান্টাটা সাপে পরিণত হয়ে যায়। মানে উনি ওনার জীবনের সব কাজেই ওই সাপ দুটোকে দেখতে পারেন। এবং একটা সময় সেই যে মন্টু মিয়ার স্ত্রী আছে সেই স্ত্রীও পাগল হয়ে যায়। পাগল হয়ে গিয়ে রাস্তার এবিট ওবিট খোঁজে এবং মন্টু মিয়ার কবরের পাশে প্রায় সময় বসে থাকে। এবং ওই যে পুকুর আছে সেই পুকুরের পাশেই যে বটগাছটা আছে সেই বটগাছটার কাছে একদম নিচ্ছভাবে শুয়ে থাকেন। মানুষকে দেখলেই বলেন ওরা আমাকে ছাড়বে না এবং বিভিন্ন রকমের অঙ্গভঙ্গিমিতে মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে ওনারা ভুল করেছেন। এবং একটা পর্যায়ে মন্টু মিয়ার স্ত্রী নিজের মানে নিজের যে মানসিক ক্ষমতা আছে সেই ক্ষমতাটা হারিয়ে ফেলেন এবং একটা সময় উনি ইন্তেকাল করেন। তো রাসেল ভাই, এটাই ছিল একটা সত্য ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ঘটনাটি ঘটে আমার এক খালার সাথে। বোঝার সুবিধার্থে আমি আমার খালার ভাষাতেই ঘটনাটি লেখার চেষ্টা করলাম। আমার নাম সোনিয়া জাহান প্রমি। সময়টা ছিল 2013 সাল। আমি আমার গ্রামের মাধ্যমিক স্কুল থেকে SSC পাশ করার পরে যশোরের একটা কলেজে ভর্তি হই। আমার নিজের বাসা হলো কুষ্টিয়াতে। পড়ালেখার উদ্দেশ্যে আমাকে যশোরে যেতে হয়। যশোরে আমার এক মামা থাকতেন যিনি আমাকে একটা হোস্টেল খুঁজে দেন, বেশ বড় একটা গার্লস হোস্টেল। সেখানে আমার থাকার ব্যবস্থা হলো। তারপর আমার মামা আমাকে সুন্দরভাবে সবকিছু গুছিয়ে দিয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবং আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসবেন এই কথা বলে মামা চলে যান। যাই হোক, এবার শুরু হলো আমার হোস্টেল লাইফ। খুব আনন্দের একটা অনুভূতি হচ্ছে, জীবনে এই প্রথম হোস্টেল লাইফ শুরু করলাম। হোস্টেলের 3 তলায় একটা রুমে আমরা মোট 4 জন থাকতাম। বাকি 3 জন অনেক আগে থেকেই এই রুমে থাকে। 3 জনের মধ্যে একজন ছিল আমার সমবয়সী আর বাকি 2 জন আমার সিনিয়র। যাই হোক, আমরা যেই রুমে থাকতাম সেই রুম থেকে একটু দূরে ছিল একটা ছোট স্টোর রুম টাইপের। ওই রুমটা নাকি 2 বছর ধরে তালাবদ্ধ। ওই রুমের ব্যাপারে হোস্টেলের দারোয়ানের কাছে জিজ্ঞেস করেছিলাম যে এটা 2 বছর যাবৎ তালাবদ্ধ কেন। কিন্তু দারোয়ান শুধু এই কথাটাই বলেছিল যে এই রুমের ব্যাপারে বেশি কিছু না জানলেও চলবে, তুমি যেহেতু নতুন তাই বলছি ওই রুমের আশেপাশে বেশি যাওয়ার দরকার নেই। দারোয়ানের কথাটা আমার সুবিধার মনে হলো না, কিন্তু প্রশ্ন করলাম আর কি উত্তর দিল। আমি কি প্রশ্ন করলাম আর কি উত্তর দিল। যাই হোক, আমিও ওই রুম নিয়ে আর বেশি চিন্তা ভাবনা না করে নিজের মতো খুব ভালোভাবেই আমার দিন অতিবাহিত করছিলাম। আমি সায়েন্সের ছাত্রী ছিলাম, তাই আমার ইচ্ছে ছিল বুয়েটে পড়ার। সেই কারণে আমি পড়াশোনায় খুব মনোযোগ দিয়ে করতাম।
প্রায় 20 দিন গেল, তেমন কোনো সমস্যা হয়নি। এরপর একদিন রাতে আমি আমার টেবিলে বসে পড়ছিলাম। রাত তখন 11:30 মতো বাজে। হঠাৎ আমার এক রুমমেট মিতু আমাকে বলল, রমি, আমার সাথে একটু বাইরে যাবি? আমি বললাম, কেন, এখন বাইরে কি করবি? মিতু তখন বলল, একটু ওয়াশরুমে যাব। ভাইয়া, ওয়াশরুম বাইরে থাকায় আমাদেরকে রুম থেকে বের হয়ে তারপর ওয়াশরুমে যেতে হতো। আমি তখন মিতুকে বললাম, কেন, তুই একা যেতে পারছিস না? মিতু বলল, তুই তো জানিস আমি একটু ভীতু, তাই একা যেতে পারছি না। ভাইয়া, আমরা সবাই রাতে ওয়াশরুমে যাওয়ার দরকার হলে একাই যেতে পারতাম, কিন্তু মিতু একটু ভীতু টাইপের ছিল, তাই ওর ভয় লাগতো। যাই হোক, আমি আর মিতু তখন বাইরে বের হই। ভাইয়া, ওয়াশরুমে যেতে হলে স্টোর রুমটা ক্রস করে যেতে হয়, যার কথা শুরুতেই বলেছিলাম 2 বছর ধরে তালাবদ্ধ। কারেন্ট না থাকায় বাইরে একদম অন্ধকার, তাই একটা লাইট নিয়ে বের হলাম। আমি বাইরে দাঁড়িয়ে আছি এবং মিতু ওয়াশরুমের ভেতর। মিতুর জন্য বাইরে অপেক্ষা করছিলাম, এমন সময় হঠাৎ আমার চোখ গেল ওই স্টোর রুমটার দিকে। দেখলাম অন্ধকারে কোনো সাদা ছায়ার মতো কিছু একটা ওই রুমটার সামনে দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে আমার লাইটটা ওইদিকে মারি, তারপর আর কিছুই দেখতে পারলাম না। এদিকে মিতু ওয়াশরুম থেকে চলে এসেছে। এরপর আমি আর মিতু রুমে চলে আসি। ভাইয়া, এরপর যেটা হতো যে প্রায় গভীর রাতে আমাদের রুমের দরজায় কে যেন 2 বার ঠক ঠক করে আওয়াজ করত। ভাইয়া, একটা কথা বলে রাখা ভালো যে আমাদের রুমের আশেপাশে শুধু ওই স্টোর রুমটা ছাড়া আর অন্য কোনো রুম ছিল না। অন্য রুমও ছিল, কিন্তু আমাদের রুম থেকে বেশ দূরে ছিল। সুতরাং অন্য রুমের কেউ এসে আমাদের এত রাতে আমাদের রুমের দরজায় এসে নক করবে, এটা সম্ভব ছিল না। আমরাও এত রাতে নক শুনে ভয়ে দরজায় খুলতে সাহস পেতাম না। পরদিন সকালে অন্য রুমের মেয়েদেরকে গিয়ে জিজ্ঞেস করলে তারা বলতো, কই না তো, আমরা তো কেউ তোমাদের রুমে গিয়ে কোনো নক করিনি রাতে। তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। তারপর আমি এবং আমার রুমমেট সবাই দারোয়ানের সাথে এই ব্যাপারে কথা বললাম, কিন্তু দারোয়ান এই ব্যাপারে কিছুই বলেনি, শুধু বলেছে এসব নিয়ে মাথা না ঘামাতে। দারোয়ানের এমন কথা শুনে খুবই অবাকই হয়েছিলাম। যাই হোক, এর বেশ কিছুদিন কেটে গেল, আর তেমন কোনো সমস্যা হচ্ছিল না। আবার আগের মতো স্বাভাবিক থাকা শুরু করি। কিছুদিন পরে আমাদের রুমের 2 জন ছুটিতে বাড়িতে চলে যায়। আমরা 2 জন 3 দিনের ছুটিতে তারা 2 জন 3 দিনের ছুটিতে বাড়ি চলে যায়। রুমে শুধু আমি আর মিতু ছিলাম। সেদিন আমার শরীরটাও একটু খারাপ ছিল, তাই আমি রাত 10টার দিকেই ঘুমিয়ে গিয়েছিলাম। হঠাৎ রাত 1টার দিকে আমার ওয়াশরুমে যাওয়ার দরকার হলো। ভাবলাম মিতুকে সাথে করে নিয়ে যাব, কারণ আমারও তখন একটু ভয় লাগছিল। ওই দিন রাতে যেই সাদা ছায়ার মতো কিছু একটা দেখেছিলাম এবং মাঝরাতে প্রায় দরজায় নক করার কথা মনে পড়তে তারপর আমিও একটু ভয় পেয়ে গিয়েছিলাম। মিতুকে ডাক দিব, কিন্তু মিতু তখন গভীর ঘুমে, তাই আর কোনো উপায় না পেয়ে আমি একাই সাহস করে একটা লাইট নিয়ে বের হয়ে পড়ি। হাঁটতে হাঁটতে সেই স্টোর রুমের কাছে চলে আসি। হঠাৎ তখন আমার মনে হলো আমার পায়ের নিচে একটু পিচ্ছিল মতো বাজছে। মনে হলো নিচে মনে হয় পানি বা এমন কিছু পড়ে আছে। আমি তখন নিচের দিকে লাইট মেরে দেখলাম ওই স্টোর রুমের দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে বাইরে আসছে। আমার পায়ের নিচে যেন রক্তের স্রোত একটা অবস্থা। এই রক্তাক্ত অবস্থা দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আমি তখন পেছনের রুম দিয়ে একটা দৌড় দিব, এমন সময় হঠাৎ করে ওই তালাবদ্ধ স্টোর রুমটা একা একাই খুলে গেল। তারপর আমি যা দেখলাম সেটা আমি কল্পনাও করতে চাই না। দেখলাম একটা সাদা কাপড় পরিহিতা মেয়ে ওই স্টোর রুমের ভেতরে দাঁড়িয়ে আছে। দেখলাম মেয়েটার একটা বিভৎস চেহারা এবং চোখে মুখে রক্ত লেগে আছে। আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে বিকট কণ্ঠে হাসছে। এই দৃশ্য দেখে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম সেই অশরীরীটা আমার দিকে এক পা করে এগিয়ে আসছে। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এক পর্যায়ে মেয়েটা একদম আমার সামনে চলে আসে।
আমি প্রচণ্ড ভয়ে স্থির হয়ে যাই। আর হঠাৎই সে মেয়েটা আমার গলা চেপে ধরে। আমি তখন সেখানেই একটা চিৎকার দিয়ে জ্ঞান হারাই। আমার তখন আর কিছুই মনে ছিল না। কিছুক্ষণ পরেই আমার জ্ঞান ফিরলে আমি নিজেকে পাই আমার নিজের বিছানায়। দেখলাম আমার পাশে আমার মিতু এবং দারোয়ান দাঁড়িয়ে আছে। মিতুকে জিজ্ঞেস করলাম যে আমি এখানে কিভাবে আসলাম, আমি এখন কি অবস্থায় আছি। মিতু বলল যে একটা চিৎকারের আওয়াজ শুনে আমি বাইরে গিয়ে দেখি স্টোর রুমের কাছে গিয়ে তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি তখন দারোয়ানকে ফোন দিই এবং দুইজন মিলে তোকে রুমে নিয়ে আসি। এরপর তাদের দুইজনকে আমি ঘটনা খুলে বলি। ঘটনা শুনে দারোয়ান বলল, 2 বছর আগে এই স্টোর রুমে একটা ছাত্রীর জখম করা লাশ পাওয়া গিয়েছিল। ওই মেয়েটা হোস্টেলে নতুন এসেছিল। তখন হোস্টেলের ছাত্রীর সংখ্যা এখনকার চেয়েও আরো অনেক বেশি ছিল। কিন্তু এই ঘটনার পর বিশেষ করে এই হোস্টেলের 3 তলায় যেসব ছাত্রী নতুন আসে তাদের সাথেই এমন ভয়াবহ ঘটনা ঘটে। আমি তখন দারোয়ানকে জিজ্ঞেস করলাম যে আপনি আমাকে এই ব্যাপারে আগে কেন বলেননি? আপনি আগে এই কথা বললে আমি আজকে হয়তো এমনটা হতো না আমার সাথে। দারোয়ান বলল, হোস্টেল কর্তৃপক্ষ মানা করায় আমি কাউকে এই ব্যাপারে কিছু বলি না। এই হোস্টেলের 3 তলায় নতুন ছাত্রী খুব কমই আসে, তাই এই ঘটনার ব্যাপারে নতুন ছাত্রী কেউ আসলে তাকে কিছুই বলা হয় না বা সাবধান করা হয় না। এই 2 বছরে তোমার আগেও 2 জন ছাত্রী, নতুন ছাত্রী এই 3 তলায় এসে উঠেছিল, এমনকি তাদের সাথেও এমন ভয়ানক ঘটনা ঘটেছিল। আমি তখন দারোয়ানকে জিজ্ঞেস করি যে ওই মেয়েটা কিভাবে মারা গিয়েছিল। দারোয়ান বলল যে মেয়েটার লাশ পাওয়ার পরে হোস্টেলে থাকা 3 জন ছাত্রীকে খুঁজে পাওয়া যায়নি। তখন এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ওই 3 জন ছাত্রী মিলেই হয়তো ওই মেয়েটাকে খুন করে এবং এই হোস্টেলের রুমে গিয়ে স্টোর রুমে রেখে গিয়ে তারা হোস্টেল থেকে পালিয়ে গিয়েছিল। দারোয়ানকে আরো জিজ্ঞেস করলাম যে এই ঘটনার ব্যাপারে কি হোস্টেলের সব ছাত্রী অবগত? দারোয়ান বলল, না, সবাই জানে না। যারা শুধু নতুন আসে তারাই এই ঘটনার ব্যাপারে জেনে যায়। বাকি ছাত্রীদেরকে বলে দিলে আর কেউই এই হোস্টেলে থাকবে না, তাই কাউকে এই ঘটনার ব্যাপারে কিছু বলা হয় না। এই কাহিনীটা হচ্ছে প্রবালের কাহিনী এবং এটা প্রবালের মামার সাথে ঘটেছিল আজ থেকে বেশ অনেক বছর আগে। আসলে একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ভুতুড়ে কাহিনীগুলো যখন শুনছি তখন সব কাহিনী এখন শুনছি বেশ অনেক আগের। তাহলে এখন কি আর ভুতুড়ে কাহিনী ঘটছে না কোথাও? এটা কিন্তু আমার নিজের কাছেও আশ্চর্য লাগে। বর্তমানে যে কাহিনীগুলো আমি পাচ্ছি বা যা শুনছি সবই বেশ আগে ঘটা। তার মানে কি ভূতেরা এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে বিদায় নিয়েছেন? আসলে মোটেই তা না। অবশ্যই আমরা জানি জিন জাতির এক্সিস্টেন্স আছে, তারাও আছে, আশেপাশেই আছে, কোথাও আছে, আপনার আমার পাশেই আছে। এই কারণে আমাদেরকে যখনই বাথরুমে যেতে হবে অবশ্যই দোয়া পড়ে ঢুকতে হবে। গভীর রাতে কোথাও বসে থাকলে সাবধানে থাকতে হবে এবং শরীর বন্ধ করে রাখতে হবে। বারান্দায় খুব একটা যাওয়া উচিত হবে না। গভীর রাতে ছাদে ঘোরাঘুরি উচিত হবে না। যখন ঝুম বৃষ্টি হচ্ছে তখন অবশ্যই একা বারান্দায় যাওয়াটাও খুব ভালো কাজ না। যাই হোক, আমি কাহিনী বলছি প্রবালের মামার কাহিনী এবং প্রবালদের সে বাড়ি হচ্ছে নর্থ বেঙ্গল সাইডে। সেদিন এরকমই বৃষ্টি হচ্ছিল এবং আষাঢ় মাস ছিল। প্রবালের মামা গিয়েছিল প্রবালের এক খালার বাসায় এবং তার বড় বোনের বাসায় আর কি। সেখান থেকে তিনি ফিরছিলেন এবং রাত হয়ে গেছে। রাত তখন প্রায় 9টা-10টা, গ্রামের রাত, মানে বেশ রাত। এবং তিনি ফিরছেন, তার হাতে একটি ছাতা আছে এবং তিনি ছাতা দিয়ে আসছেন। তো প্রবালের যেই নানা বাড়ি ছিল, নানা বাড়িটা ছিল বেশ ব্যাকওয়ার্ড জায়গায়। ব্যাকওয়ার্ড বলতে যেখানে হচ্ছে সেই গ্রামের রাস্তাটা ছিল একদমই কাঁচা, সেখানে তখনও পাকা রাস্তা হয়নি, মাটির রাস্তা, অ্যাকচুয়ালি শক্ত মাটি। পরবর্তীতে আর কি রাস্তা করা হবে এর জন্য মানে সেখানে এঁটেল মাটি টাইপের ফেলা হয়েছে। তো যেটা হতো, বৃষ্টি হলে সেই জায়গাটা কাদা কাদা হয়ে যেত। তো রাতের বেলা প্রবালের মামা ফিরে আসছেন সেখানে এবং বেশ বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি, এবং সেই বৃষ্টিটা এক নাগাড়ে অনেকক্ষণ ধরে হচ্ছে। তিনি যখন রওনা দিয়েছিলেন তার বড় বোনের বাসা থেকে তখনই বৃষ্টি মাথায় করে তিনি আসছিলেন। তিনি যখন নিজেদের গ্রামের রাস্তায় ঢুকলেন তখন তিনি দেখছেন যে বৃষ্টি প্রচন্ড রকমের। এবং আপনারা জানেন যে সেই সময় গ্রামে এখনো নাই, আমি মনে হয় না এখনো গ্রামে লাইট পোস্ট আছে, ল্যাম্প পোস্ট আছে, সেই রকম মানে সেই অজপাড়া যাকে বলে সেখানে ল্যাম্প পোস্ট থাকার প্রশ্নই আসে না।
তো সেই সময় একদমই ছিল না। তো ঝুম বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে চারিপাশ এবং কিচ্ছু দেখা যাচ্ছে না। এবং তখনকার যে বৃষ্টি, আষাঢ়ের বৃষ্টিতে কিন্তু সাধারণত আকাশে খুব বেশি বজ্রপাত সেরকম দেখা যায় না। মাঝে মাঝে মেঘের ফাঁকে বজ্রপাতের কিছু আলোর ছিটে ফোঁটা দেখা যায়। তো সেরকমই কিছু আলো দেখা যাচ্ছে মাঝে মাঝে। তো তখন রাস্তাটা আলোকিত হয়ে যাচ্ছে। তো সেই প্রবালের মামার কাছে কোনো ফ্ল্যাশ লাইটও ছিল না যে তিনি পথ দেখে আসবেন। তো তিনি বেশ বেগতিক একটা পর্যায়ে পড়ে গেলেন। ছাতি এবং তার হাতে একটা ব্যাগ আছে। তো ব্যাগ হাতে তিনি গ্রামের রাস্তায়, তার নিজস্ব রাস্তা যেহেতু তাদের, সেই হিসাবে তিনি চলে আসছেন। তো আর এই যে মাঝে মাঝে যে বিজলি যাচ্ছে হঠাৎ হঠাৎ, সেটার আলোতে কিছুটা দেখতে পাচ্ছেন। যতদূর তখন চোখে পড়ছে যে বৃষ্টি আর বৃষ্টি। তো তিনি যখন বেশ ভারী বৃষ্টির চাদর সামনে তিনি যখন আরো এগিয়ে এলেন, একটা পর্যায়ে সেখানে কাদা 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 হয়ে গেছে, মানে বেশ কাদা, মানে মাটিতে পা ডেবে যায় এরকম অবস্থা। এবং তিনি খুব বিব্রত অবস্থায় পড়ে গেছেন যে জুতো কাদায় মেখে গেছে এবং হঠাৎ বজ্রপাত বেড়ে গেছে, বেশ প্রচন্ড মুহুর্মুহু শব্দে, কড়কড় শব্দে বাজ পড়ছে। তো এরকম একটা অবস্থায় তিনি হাঁটতে হাঁটতে তিনি চলে এলেন আরো অনেকটা দূর এবং এসে যেই জায়গাটার সামনে আসলেন, সেই জায়গাটা আসলে খুব একটা সুবিধার না। তিনি জানতেন যে গ্রামের মানুষরা বলে যে এই জায়গায় উল্টো পাল্টা অনেক কিছু দেখা যায়, অতিপ্রাকৃত জিনিসপত্র। তো প্রবালের মামা বেশ সাহসী ছিলেন, তিনি এতটা ভয় পেলেন না। তিনি ওই জায়গাটাকে পার হয়ে আসতে থাকলেন। তো পার হয়ে আস্তে আস্তে যখন নাকি আরো সামনে চলে আসলেন, তখন তিনি দেখলেন যে কাদাতে তার পা প্রায় হাঁটু পর্যন্ত ডেবে যাচ্ছে সেখানে, এবং বেশ এঁটেল মাটির কাদা, বেশ মানে খারাপ অবস্থা। তো তিনি চেষ্টা করলেন রাস্তার পাশে দিয়ে হাঁটার, পাশে চলে এলেন। চলে এসে সামনে দেখলেন একটা ছাউনির মতো। তো তিনি হেঁটে, মানে ছাউনি মানে ঘরের পাশে, সেখানে কোনো কাজ করেছে বা কিছু, মানে জায়গাটা বেড়া নেই পাশে আর কি, শুধু একটা টিনের চালা দেয়া আছে। তিনি টিনের চালার নিচে এসে পড়লেন, এসে দাঁড়িয়ে থরথর করে কাঁপছেন ঠান্ডায়, প্রচন্ড ঠান্ডা লাগছে তার। তো তিনি চিন্তা করলেন যে এখন এখানে দাঁড়িয়ে যদি কিছুক্ষণ থাকি, অন্ধকারে কোথাও যাওয়ারও নাই, আর সামনে রাস্তাটাও কাদা কাদা হয়ে গেছে, আসলে কোথায় যাবেন তিনি চিন্তা করছেন। তো এইরকম সময় তিনি দেখলেন যে তার যে চালার পাশের যে ঘরটা, সেখানের সামনে মানে একটা উঠোনের মতো আছে, সে উঠোনের কাছে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে এবং তাকে ডাকছে। তো তিনি ডাকটা কোনো মতো শুনলেন, মানে কে, এই যে এইভাবে করে ডাকলেন আর কি। তো তিনি ডাকটা শুনে, মানে বৃষ্টির শব্দ হচ্ছে এর মধ্যে ডাকটা শুনলেন, শুনে তিনি বুঝতে পারলেন যে ওখান থেকে হালকা আলোতে বোঝা যাচ্ছে, মানে এই মানে কিছু একটা আলোর মতো আছে, আলোর একটা সোর্স আছে ভেতর থেকে আসতেছে হালকা। সেখানে দেখা যাচ্ছে যে তাকে হাত দিয়ে রাখছে সেখানে যাওয়ার জন্য। তো তিনি বুঝলেন হয়তো তাকে সেখানে আশ্রয় নেওয়ার জন্য বলছে। তো তিনি সেই চালার থেকে এক দৌড় দিয়ে চলে গেলেন সে বারান্দায়। তো বারান্দায় গিয়েছেন, তার সারা শরীরে পানি ঝরছে এবং তার শরীরেও পায়ের নিচে কাদা। তো একবার তিনি বিব্রত বোধ করলেন যে কারো বাসায় এসে দাঁড়ালেন এরকম বলার সাথে সাথেই। আর এর মাঝে আসলে কেমন হলো, ওনার পায়ে কাদা, সে বারান্দায় উঠে এলেন তিনি। তো তিনি যখন বারান্দা উঠে এসছেন, তিনি কিন্তু আশ্চর্যভাবে খেয়াল করলেন যে সেখানে কেউ নেই, মানে তাকে যে ডেকেছে সেই মানুষটা ওখানে নেই। তিনি একটু মানে অস্বস্তি বোধ করলেন এবং যে আলোর সোর্স দেখছিলেন, সেই আলোটাও আর দেখা যাচ্ছে না, অন্ধকার, মনে হচ্ছে অন্ধকার বারান্দা। কিন্তু সেই যে বাড়িটা আর কি, সেই বাড়িটার মধ্যে মনে হচ্ছে যে দরজাটা খোলা, মানে যে সে বাড়ির যে দরজা, মানে বাড়ি বলতে কি একটা ঘরের মতো আর কি সেখানে, এবং সেই ঘরগুলোও শক্ত মাটি দিয়ে বানানো আর কি। তো মনে হচ্ছে যে সেখানে একটা দরজাটা খোলা, হাট করে খোলা, অন্ধকার। তিনি একটু অস্বস্তি ফিল করলেন যে তিনি এইমাত্র দেখেছেন যে একটা মেয়ে মানুষ সেখানে ডেকেছে এবং একটা আলোর সোর্স আছে, মানে কোনো একটা আলো আছে ভেতরে। তো তিনি হেঁটে হেঁটে আস্তে আস্তে একটু সামনে গেলেন। তো গিয়ে সেই দরজার সামনে গেলেন। তো তিনি দেখছেন যে অন্ধকার, ঘরের ভেতরে মনে হচ্ছে কেউ নাই। তো তিনি সারা শরীর দিয়ে কিন্তু তার পানি ঝরছে, তিনি দাঁড়িয়ে আছেন, একটু অস্বস্তিও বোধ করছেন। হঠাৎ তিনি খেয়াল করলেন যে তার থেকে একটু দূরে, 4-5 হাত দূরে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, এবং দাউ দাউ করে আগুন যে জ্বলে উঠলো, তিনি খেয়াল করলেন যে একটা মানুষের সারা শরীরে আগুন জ্বলে গেলে যেরকম, সেরকম, মানে একটা মানুষ হঠাৎ করে মনে হলো অন্ধকার থেকে দাউ দাউ করে একটা আগুনের শেপের মানুষ বেরোলো, মানুষের শরীর বেয়ে আগুন লকলক করে জ্বলে উঠলো। এবং তা আগুনের মধ্যে দেখলেন একটি মেয়ে মানুষ, বিকৃত চেহারা, হাত পা
বাঁকিয়ে আগুনে পুড়ছে এবং তার দিকে দৌড়ে এলো। তো তিনি আর কিছু না বুঝতে পেরে এক ঝাঁপ দিয়ে উঠানের মধ্যে পড়লেন এবং উঠানে পড়েও তিনি দেখলেন সে আগুন ধরা মহিলাটি দৌড় দিয়ে তার সামনে চলে আসলো এবং মনে হলো তাকে জড়িয়ে ধরবে এরকম একটা অবস্থা, কিন্তু এক সেকেন্ডে তিনি খেয়াল করলেন তাকে জড়িয়ে ধরলো না, আগুন লাগা মহিলাটি তার গায়ের উপর দিয়ে চলে গেল, যেন তিনি কোনো উত্তাপ পেলেন না। কিন্তু তিনি চোখে দেখলেন যে দাউ দাউ করে আগুন লাগা শরীরে একটা মহিলা দৌড়ে সেই বাড়ির উঠান পার হয়ে পেছনের বাঁশ ঝাড়ে ঢুকে হারিয়ে গেল এবং তিনি একটা আর্তনাদও শুনতে পেলেন। তো প্রবালের মামার আসলে তখন আর হিতহিত জ্ঞান কিছু ছিল না, তিনি আচ্ছন্ন হয়ে গেলেন বৃষ্টির পানিতে এবং একসময় তিনি জ্ঞান হারালেন। তো যাই হোক, তার যখন হুঁশ ফিরেছে তখন তিনি খেয়াল করলেন তিনি আছেন একটা বাড়ির উঠোনে এবং সেই বাড়িটা আসলে তিনি দিনের আলো তখন ফুটে গেছে, ভোর হয়ে গেছে, আলো ফুটে গেছে, বৃষ্টি নাই। তো তিনি খেয়াল করে দেখলেন একটা বাড়ির উঠোনের মধ্যে তিনি শোয়া এবং সেই বাড়ির কোনো চাল নেই, মানে উপরে কোনো চাল নেই এবং মাটির একটি বাড়ি এবং সেই বাড়ির দরজার বোঝা যাচ্ছে একসময় দরজা ছিল পোড়া এবং কালো হয়ে গেছে অনেক জায়গাগুলো পুড়ে, এরকম একটা জায়গা। এবং বৃষ্টির পানিতে সেই বাড়ির বিভিন্ন অংশ ধসে গেছে, মানে পানিগুলো মানে কাদা হয়ে গলে গেছে, এরকম একটা জায়গায় তিনি এক বারান্দায় শুয়ে আছেন এবং তিনি তাকাতে পারছেন না, আচ্ছন্ন লাগছে তার কাছে। বৃষ্টি নেই, বৃষ্টি প্রচন্ড হয়েছে বোঝা যাচ্ছে সারা রাত, কিন্তু বৃষ্টি নেই। তিনি তাকাতে পারছেন না, আচ্ছন্নের মতো হয়ে আছেন। তো তিনি হাঁচড়ে পাঁচড়ে কোনো মতো উঠলেন, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। এই সময় তিনি দেখলেন যে কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছে সেই বাসার পাশ দিয়ে, বাঁশঝাড়ের পাশে একটা রাস্তা ছিল সেখানে। তো তারা তাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে এবং তারা চলে আসে যে সামনে আসে, কি হয়েছে এখানে। তো তিনি কোনো মতে তাদের সাথে কথা বলেন। তো তারা তাকে ধরে দেখে তার শরীরে অনেক জ্বর এবং তাকে তারা নিয়ে যায় এবং তাদের প্রবালদের নানার বাড়িতে পৌঁছে দেয়। তো তিনি অনেকদিন জ্বরে ভোগেন, তার কিছুই খেয়াল ছিল না, তিনি বেহুশের মতো ছিলেন এবং তিনি যে বেহুশ অবস্থায় স্বপ্নে দেখতেন যে এরকম আগুনের মতো এক মহিলা তাকে ধরতে আসছে। এই অবস্থায় তিনি বেশ কয়েকদিন কাটান, অচেতন প্রায় ছিলেন, চেতন অচেতন এরকম। তো তাকে পরবর্তীতে একজন যখন তার একটু অবস্থা ভালো হয় তাকে একজন চিকিৎসক দেখানো হয় সেখানে এবং একই সাথে একজন হুজুরকে দেখানো হয়। তো হুজুর বলেন যে গ্রামের মানুষরা যেটা বলেছিল তাকে, যে তার মুখ থেকে কাহিনীটা শুনে তারা বলেছিল যে সে আসলে আসছিল যখন ওইখানে একটা বাড়িতে এক মহিলা আর কি, সেখানে এক বাড়ি ছিল, সেই বাড়িতে এক মহিলা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। ওই ঘটনাটা প্রবালের মামার হয়তো খেয়াল নেই বা জায়গাটাও খেয়াল নেই, তিনি সেখান দিয়ে আসছিলেন এবং তারা বলে যে তিনি সেখানে সেই মহিলাকে দেখেছেন বা সামথিং। হুজুর যেটা বলেন, যে হুজুর বলেন যে না, আসলে সে আসছিল রাতের বেলা, কোনো খারাপ জিন তাকে দেখা দিয়েছিল এবং সেই খারাপ জিনই সেই মহিলার রূপ নিয়ে তাকে ভয় দেখিয়েছে। যাই হোক, তো তার উপরে আসর করার চেষ্টা করেছে বা তাকে হয়তো ভয় দেখিয়েছে স্রেফ, তো অথবা মেরে ফেলার জন্যই তাকে ভয়টা দেখিয়েছিল। তো যাই হোক, সেই হুজুর ওনাকে ছেড়ে দেন প্রবালের মামাকে এবং একই সাথে তাকে দোয়া করে দেন এবং মানে পড়া পানি দেন এবং তার যে চিকিৎসা পদ্ধতি আছে সেটা করেন এবং ডাক্তারের চিকিৎসাও চলে। তো প্রবালের মামা বেশ অনেকদিন ভুগেছিলেন, তারপর আস্তে ধীরে তিনি সুস্থ হন। তো এই ছিল প্রবালের মামার একটা ভয় পাওয়ার কাহিনী, আপনাদের সাথে আমি শেয়ার করে ফেললাম। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ভূতের ঘটনা শোনার চেষ্টা করেছি। যে ঘটনাগুলো আপনাদের কাছে উপস্থাপন করেছেন আমার সবার প্রিয় রাসেল ভাই, জাফর ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই সহ আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি ঘটনা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্যে সর্বপ্রথমে আমাদের যে ঘটনাটা ছিল সেটি হচ্ছে একটা পুরনো লোকশিট অঞ্চলের একজন ডাক্তারের ঘটনা। এই ঘটনাটি আসলে আপনাদের কেমন লাগলো এবং এই ঘটনাটি সহ আরও যে বেশ কয়েকটি ঘটনা আপনাদেরকে শোনানো হয়েছে, ঘটনাগুলো কেমন ছিল। ঘটনাগুলোর ধরন কিন্তু গ্রাম কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক, বাসা, রেলবাড়ি, রেল লাইন, এই সমস্ত ঘটনায় কিন্তু আপনাদেরকে আজকে আমি দেওয়ার চেষ্টা করেছি। এই ঘটনাগুলো শোনার পর আপনাদের কি মনে হচ্ছে সব থেকে ভয়ানক কোন ঘটনাটি ছিল? কোন ঘটনাটি শুনে আপনি সত্যিকারের ভয় পেয়েছেন? কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি মিস্টেরিয়াস লেগেছে? কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি আশ্চর্য লেগেছে? সেটি কিন্তু জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন এসেছেন, আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেলটি। আমাদের এই চ্যানেলটি কিন্তু প্রতিনিয়ত
ভূতে ফেম সহ অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো সব থেকে ভয়ানক ভয়ানক ঘটনাগুলো বাছাই করে আপনাদের জন্য রেডি করে থাকি, এবং আপনাদের মানে চাহিদার কথা চিন্তা করে আপনারা যে গ্রামের ঘটনা শুনতে চান, ডক্টরের, হসপিটালের, মর্গের ঘটনা, কবরস্থানের ঘটনা, এই সমস্ত ঘটনা নিয়েই কিন্তু আমরা সবসময় ভিডিও তৈরি করে থাকি। আপনারা যদি আমাদের চ্যানেলটি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন আমাদের চ্যানেলের প্রত্যেকটা এপিসোডের প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কিন্তু অনেক বেশি মিস্টোরিয়াস, অনেক বেশি হরহর, অনেক বেশি ভয়ানক ভয়ানক ঘটনাগুলো। তো প্রিয় লিসেনার্স, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করবেন, এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপনাদের মানে আপনারা যেরকম ঘটনা শুনতে চান ঠিক সেই রকম ঘটনাই তৈরি করে থাকেন। তো প্রিয় লিসেনার্স, আজকে আর কথা বলাচ্ছি না, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব, কিন্তু বিদায় নেওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমাদের ভিডিওগুলো প্রতি রাত 10টার সময় আপনার নোটিফিকেশন স্থানে চলে যেতে পারে। তো প্রিয় লিসেনার্স, আবারও দেখা হচ্ছে নতুন এপিসোডে, নতুন আরো অনেকগুলো ভয়ানক ঘটনা নিয়ে আগামীকাল ঠিক রাত 10টায় ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আমি শাকিল আহমেদ নিজের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।